বেখেয়ালি তুমি। প্রাণেশা আহসান শীতল। পর্ব 1 থেকে 10। অন্তিম। তীরে ঝুম বৃষ্টিতে ভিজছে উক্তি। শরীরের জর্জেটের সাদা জামাটা ভিজে একাকার, তার খেয়াল নেই। তাতে একটু হলেও শরীরের মেয়েলি ভাঁজগুলো স্পষ্ট ফুটে উঠেছে উক্তির শরীরে। অদূরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে নির্বিকার চিত্তে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ফারজিন ওয়াশিদ। উক্তি পিলপিল চোখে অদূরে দাঁড়ানো ওয়াশিদকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, বৃষ্টিতে ভিজলে আয়। ওয়াশিদ তখনও ঈগল চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছে উক্তির দিকে। এদিকে ওয়াশিদ জবাব না করায় বিরক্ত হয়ে এগিয়ে আসে উক্তি, তারপর ওয়াশিদের সামনে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলে, ডাকছি শুনিস নাই, বৃষ্টিতে ভিজবি, আয়। উক্তির কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে তাকায় ওয়াশিদ। তাতেই ওয়াশিদের পুরুষালী শরীর শিরশির করে কাঁটা দিয়ে ওঠে। টোক গিলে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে শীতল গলায় বলে, আমার কোল্ড অ্যালার্জি আছে, তুই ভেজ। অভিমানে নাক ফোলায় উক্তি। তারপর জেদ ধরে বলে, বললেই হলো। কথাটা বলেই ওয়াশিদের হাত টেনে ছাউনি থেকে বাহিরে বৃষ্টিতে নামিয়ে নিয়ে আসে উক্তি। ওয়াশিদের হাত ততক্ষণ পর্যন্ত উক্তি ছাড়েনি, যতক্ষণ পর্যন্ত ওয়াসিন না ভিজে যায়। ওয়াশিদ যখন ভিজে টুইটুম্বুর, তখন উক্তি ওয়াশিদের হাত ছেড়ে বলে, এইবার ঠিক আছে, এখন আর ফ্যালার্জি কিছু হবে না। তবে ততক্ষণে ভয়ঙ্করী হাঁচি শুরু হয়ে গেছে ওয়াশিদের। উক্তি ভেবেছিল ওয়াশিদ হয়তো মজা করছে, তাই হেসে দিয়ে যখন ওয়াশিদের মুখের দিকে তাকালো, ঘাবড়ে গেল মেয়েটা। ওয়াশিদের চোখ ও নাক রক্তবর্ণ ধারণ করেছে, ফর্সা মুখটা একদম ফ্যাকাশে লাগছে। ভয়ে পেয়ে এগিয়ে এসে বলে উক্তি চিন্তিত গলায় বলে, এই তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? ওয়াশিদ হাঁচির তাড়নায় কথা বলতে পারছে না। উক্তি ভীষণ ভয় লাগলো। উক্তি ভেবেছিল ওয়াশিদ মিথ্যে বলছে, তবে ওয়াশিদের যে অ্যালার্জি আর ঠান্ডার সমস্যা আছে তা জানত না উক্তি। তার মধ্যে আনন্দ আর নন্দিতাও চলে এসেছে তার পিছনে বাইক থামে নির্বের। এসেই দুজনেই এই অবস্থা দেখে ওরা অবাক হয়ে যায়। নন্দিতার কাছে এসে বলে, তোরা তো আগে এসেছিস, এমন ভিজলি কি করে? উক্তি ভীত মুখে তাকিয়ে ঢোক গিলে তারপর বলে, আমি ভিজে ওয়াশিদকে জোর করেছি, তাই ওয়াশিদ ভিজেছে, কিন্তু ওর যে অ্যালার্জির সমস্যা আমার খেয়াল ছিল না। আমি ভেবেছি ওয়াশিদ মজা করেছে। নন্দিতা গম্ভীর গলায় বলে, এসব নিয়ে কেউ মজা করে? তুইও না উক্তি, শুধু বাচ্চামি করিস। নীরব এগিয়ে এসে বলে, শারীর সর্বনাশ করেছিস রিগুস্তা। তুই জানিস না ওর ঠান্ডার সমস্যা, শ্বাসকষ্টের রোগী মার্কা মোরকে কি করেছিস তুই? নীরব সব সময়ই এমন ভুল জায়গায় ফানি কথা বলে বসে, কিন্তু আজকে কেউ আর হাসল না। উক্তি অপরাধী মুখ নিয়ে মাথা নিচু করে মাথা নাড়ায়। তার আসলেই খেয়াল ছিল না। ওয়াশিদ কোনো মতে নিজেকে দমাতে পারছে না, তবুও সবাইকে উদ্দেশ্য করে বলে, উক্তি, কে কিছু বলিস না। বিরক্ত হয় সবাই। ওয়াশিদ সব সময় উক্তিকে সাপোর্ট করে। নন্দিতা বিরক্ত মুখে উক্তির দিকে নজর যেতেই থমকায়। উক্তির শরীরের পরিহিত সাদা জামাটা ভিজে লেপ্টে গেছে শরীরেই, তাতেই তার শরীরের প্রতিটা ভাঁজ ভীষণভাবে স্পষ্ট। তাই নন্দিতা এগিয়ে এসে উক্তির হাত ধরে আলতো হাতে চাপ দিয়ে বলে, তুই কি গাধা উক্তি? সাদা জামা পরে কেউ বৃষ্টিতে ভেজে? এখানে সবাই প্রাপ্তবয়স্ক। আর তোর রঞ্চনী ইনারটা যে স্পষ্ট বোঝা যাচ্ছে তার খেয়াল আছে। চমকে যায় উক্তি, দ্রুত নিজের দিকে তাকায়। আসলেই শরীরের সবটাই প্রায় দৃশ্যমান। ডোক গিলল, তারপর ওয়াশিদ, নীরব আর আনন্দের দিকে তাকায়। ওরা এদিকে তাকিয়ে নেই দেখে একটু স্বস্তি পেল, তারপর বলে, এক্সট্রা কোনো ড্রেস আমি ক্যারি করি না। এখন কি করব? আর তোরা তো বেঁচে গেছিস, এত ভিজলি কি করে? সে কথার জবাব দেয় না নন্দিতা। নিজেই সমাধান দেবার মতো বলে, আচ্ছা শোন, আমার ওড়নাটা নে। তোর সাদা ওড়নাটা আমায় দে, তাহলে আই থিঙ্ক একটু হলেও কাজ হবে। মুহূর্তেই চিন্তা মুক্ত হলো উক্তি, তাই বলে, ঠিক আছে, একটু ওই দিকে আয়। তারপর তারা কিছুটা দূরে এসে ছাউনির মতো জায়গায় দাঁড়িয়ে ওড়না বদলে নেয়। তারপর উক্তি আবারও জিজ্ঞেস করে, দেরি হলো কেন, বললি না তো? নন্দিতা বিরক্ত মুখে বলতে শুরু করে, আরে বাল বলিস না আর। বলদ সব কয়টা? তুই বল, তুই বাইক নিয়ে বের হবি, তুই আগে চেক করবি না তোর বাইকে কতটুকু তেল আছে? আনন্দ চেক করে নাই, মাঝ রাস্তায় ওর বাইক গেছে। ওইখানে কোনো তেলের দোকানও নাই, পরে নির্বের বাইক থেকে তেল নিচ্ছে। আর তোরা ততক্ষণে অনেক দূরে এসে পড়েছিস, নেটওয়ার্কও কাজ করছিল না, তাই কল দিতে পারিনি। আর ওইখানে ছাউনিও ছিল না যে দাঁড়াবো, ততক্ষণে আমরাও বেঁচে গেছি। ওহ হু, কিন্তু আমাদের মনে হয় এখান থেকে ফিরে যেতে হবে। কেন? কেন আবার? ওয়াশিদটা না, ওর জন্যই তো ওই ঝামেলা। পরে আরো ঝামেলা হবে, দেখা যাবে অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে।
এই বড়লোকের ছানাপোনাদের নিয়ে এই এক ঝামেলা। কিছু থেকে কিছু হলেই অসুস্থ। তোর কি মনে ছিল না ওর যে এই সমস্যা? মন খারাপ করে জিজ্ঞেস করে নন্দিতা। উক্তিরও মন খারাপ হয়ে এলো। সৎ মায়ের জন্য ভার্সিটি ছাড়া বাসা থেকে বের হওয়া একদমই অসম্ভব তার জন্য। বাবা আছে বিধায় একটু কষ্ট হলেও ভার্সিটিতে থার্ড ইয়ার পর্যন্ত এসেছে। কিন্তু এটা কতদিন যাবে উক্তি জানে না। বাসা থেকে নাকি ছেলে দেখছে। ছোট বোনও বড় হয়ে যাচ্ছে। উক্তি কখনো ক্লাস মিস দেয় না। আজকে শেষ 2 ক্লাস ক্যান্সেল হওয়ায় এখানে সবাই জোর করেই উক্তিকে নিয়ে এসেছিল। অথচ তার একটা ভুলের কারণে সব ভেস্তে গেল। মন খারাপ হয়ে এলো উক্তি, তারপর মাথা নাড়িয়ে বলে, আমার সত্যিই মনে ছিল না। ওয়াশিদ সব সময় সবার খেয়াল রাখে। আমারও উচিত ছিল একটু কনসার্ন হওয়া। আমারই ভুল। নন্দিতা উক্তির চিন্তিত মুখ দেখে বলে, থাক, মন খারাপ করিস না। ভুল তো মানুষেরই হয়। তবুও মন ঠিক করতে পারল না। উক্তি সব সময়ই বাড়াবাড়ি করে। ওয়াশিদ তো মানাই করেছিল। উক্তি নিজেই তোড়জোড় করেছে। তার জন্য নিজেকে আরো বেশি অপরাধী লাগছে। নীরবের ব্যাগে আলাদা একটা শার্ট ছিল যা ভেজেনি। তা এনে ওয়াশিদকে দিয়েছে নীরব। নীরব আর ওয়াশিদ লম্বা চওড়ায় কাছাকাছি হওয়ায় শার্টটা ঠিকঠাক ভাবে ওয়াশিদের শরীরে এসে গেছে। তবে ঘুমানো অ্যালার্জি চেতিয়ে দিয়েছে, তা কি আর এত সহজে থামে? ড্যাশ 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 ড্যাশ। ঘোরাঘুরির চ্যাপ্টার সেখানেই বন্ধ হয়। ওয়াশিদের অবস্থা খুব একটা ভালো না। তাই নীরব উক্তিকে বাসার কাছাকাছি এসে নামিয়ে গেছে। আর বাকিরা নিজেদের মতো বাসায় চলে গেছে। আজকে বাসায় ফিরতে একটু লেট হয়েছে, তাই ভয় আছে উক্তি। দরজার কলিং বেল বাজাতেই শাহিরা বেগম দরজা খোলে, তারপর মুখটা ঘুরিয়ে ঘরের দিকে চলে যেতে যেতে বলে, তুই যে পড়ালেখা কইরা সারা রাজ্য উদ্ধার কইরা আসছে নবাবের ঝি। ঘরে যে এত কাম পুইরা আছে ওইডি করবো কেডা? আমার যে কোমরের ব্যথা বাড়ছে তার খবর কি কেউ রাখে? তার এমন অনেক কথা বলতে বলতে শাহিরা বেগম চলে গেছে। সে চলে যেতেই একটা লম্বা শ্বাস ফেলে। এবার বেঁচে গেছে উক্তি। সে যে ভিজে এসেছে বা ওড়না বদলানো এসব খেয়াল করেনি শাহিরা বেগম। তাই দ্রুত দৌড়ে নিজের রুমে যায় উক্তি। তারপর জামাকাপড় নিয়ে ওয়াশরুমে জয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে রান্নাঘরে ঢোকে। সব থালা বাসন এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাই আগে বাসনপত্র ধুয়ে মুছে রেখে খাবার খাবে ভেবে পাতিল তুলতেই দেখে খাবার নেই। তাই ফ্রিজ চেক করে, সেখানেও কোনো খাবার নেই। উক্তি বুঝলো এবেলায় আর খাবার কপালে জুটবে না। তাই পাতিলে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে তরকারি নিয়ে বসে। তরকারি কাটা হলে ধুয়ে তার রান্না বসিয়ে দেয়। যদিও পেটের ভেতর ক্ষুধায় ইঁদুর ছানারা দৌড়াদৌড়ি করছে, তবে লাভ নেই। রান্না শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। রান্না শেষ করে নিজের রুমে এসে দেখে নন্দিতা কল দিয়েছিল, তাই হাত ভালো মতো মুছে নন্দিতার নম্বরে কল ব্যাক করে। সময় ব্যবধানে কল রিসিভ হয়। তাই উক্তি জিজ্ঞেস করে, কল দিয়েছিলি? নন্দিতা গম্ভীর মুখে বলে, হ। ওয়াশিদের অবস্থা ভালো না। ওরে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বিচলিত আর ভীত হয় উক্তি। খানিকা ভরকানো গলায় বলে, কি বলছিস? আমি এখনই আসছি। নন্দিতা থামায়। আর কেউ না জানুক। নন্দিতার উক্তির বাসার ব্যাপারে ধারণা আছে, তাই বলে, পাগল তুই, শাহিরা আন্টি কেমন জানিস না? তুই এই সময় হসপিটালে আসতে চাইছিস? উক্তি ঘড়ি দেখে তারপর বলে, সমস্যা নেই। এখন আমার কলোনির মোড়ে একটা বাসায় টিউশনি আছে। মা জানবে না। তুই এক কাজ কর, আনন্দ অথবা নীরবকে পাঠিয়ে দে। আমি এখনই বের হচ্ছি। কথাটা বলেই উক্তি ফোন কেটে দেয়। তারপর ধীরে চুলটা বেঁধে রুম থেকে বেরিয়ে মায়ের রুমের সামনে দাঁড়িয়ে বলে, মা টিউশনিতে গেলাম। শাহিরা বেগম রুম থেকে বেরিয়ে আসে, তারপর বলে, দ্রুত আসিস। তোরে আজকে দেখতে আইব। থমকায় উক্তি, তবুও সম্মতি দিয়ে বলে, আচ্ছা। এম ড্যাশ। ইচ্ছে করেই বাসায় নিজের ফোন ফেলে এসেছে উক্তি। তারপর কলোনির মোড়ের আসতেই নীরবকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে আসে উক্তি। নীরব দ্রুত বাইকে উঠে তা স্টার্ট দিয়ে বলে, দ্রুত উঠো উস্তা। তোগো এখানের মানুষ আমারে তোর লগে দেখলে আমারে বাইন্ধা পিডাইব। উক্তি হেসে ফেলে। নীরব কিছু হাস্যরস্যক মানুষ। ওর কথা শুনলে যে কেউ চিন্তার মাঝেও হেসে ফেলবে। বাইক চলছে নিজের গতিতে। উক্তি প্রশ্ন করে, কোন হসপিটালে ওয়াশিদ? ইবনে সিনা। কখন জানলি ওর ব্যাপারে? সন্ধ্যায় নাকি অসুস্থ হয়ে গেছে? আনন্দ কল দিছিল। ওয়াশিদের বাপে আনন্দরে সেই লেভেলের যাচ্ছে। কেন? কেন আবার? বাড়ির ছোট পোলা ওয়াশিদ। বাপের জান। আর আনন্দ তো ওগো বাড়ির পাশেই থাকে। ওয়াশিদরে দেইখার রাখে নাই, তাই চিন্তায় আনন্দরে ওয়াশিদের বাপে ছাড়ছে। মুখে অন্ধকার নেমে এলো উক্তির। একমাত্র তার কারণেই এত ঝামেলা হলো।
সে যদি ওয়াসিদকে না জোর করত তাহলেই তো এত সব হতো না। মাঝখান থেকে আনন্দ বকা খেল শুধু শুধু। ভাবনার মাঝেই বাইক এসে থামে ইবনে সিনা হসপিটালের সামনে। বাইক থেকে নেমেই উক্তি দৌড়ে হসপিটালের ভিতরে ঢুকে যায়। তৃতীয়তলা একদম শুনশান। উক্তির সাথে সাথে নীরব এসে দাঁড়িয়েছে। নন্দিতা বসে আছে সিটে। আর আনন্দ পায়চারি করছে। নন্দিতার ৩-৪ সিট পরে ওয়াসিদের মা ফারজানা বসে আছে। ঠিক বসে নেই, কান্নাকাটি করছে। উক্তি ঢোক গিলল, তারপর নন্দিতার পাশে যেয়ে বসে নিচু গলায় বলে, ওয়াসিদের আপডেট কি? নন্দিতা মুখ তুলে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, এখন আপাতত ভালো। ওয়াসিদের শ্বাসকষ্ট হচ্ছিল, এর জন্য আঙ্কেল আন্টি চিন্তিত ছিল। তাই এত কথা সম্পূর্ণ করার আগে উক্তি থামিয়ে বলে, বুঝতে পেরেছি। তারপর একটা ঢোক গিলে বলে, ওর সাথে দেখা করতে পারবো? নন্দিতা ঠিক জানে না, তাই আনন্দের দিকে তাকিয়ে ইশারা দিতেই আনন্দ এগিয়ে এসে পাশের সিটে বসে তারপর বলে, ডাকলি কেন? নন্দিতা একবার উক্তিকে দেখে তারপর চোখ সরিয়ে আনন্দের পানে তাকিয়ে বলে, ও ওয়াসিদের সাথে দেখা করবে। আনন্দ কি একটা বলতে যেও থেমে যায়, তারপর ওয়াসিদের মায়ের পানে তাকায়। ওয়াসিদের মা ফারজানা বেগম এখনো কান্না করছে। আনন্দ একটু সময় নিয়ে উক্তিকে বলে, আচ্ছা আয় আমার সাথে। আনন্দের বলতে দেরি নয়। উক্তি উঠে দাঁড়ায়। তারপর ওয়াসিদের মায়ের সামনে দাঁড়ায়। ফারজানা বেগম তাকাতেই উক্তি সালাম দিয়ে নিজের পরিচয় দেয়। তাতে ফারজানা বেগম সালামের উত্তর নিয়ে আনন্দের দিকে তাকাতেই আনন্দ বলে, আন্টিও একটু ওয়াসিদের সাথে দেখা করতে চায়। দেখা করার একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন, তারপর নার্সকে ডেকে জিজ্ঞেস করে বলে, যাও। তাতেই উক্তি মিষ্টি করে হাসে। ফারজানা বেগম তাকিয়ে উক্তিকে দেখল অনেকটা সময়, তারপর আবারও সিটে বসে পড়ে। আনন্দ আর উক্তি ওয়াসিদের কেবিনের সামনে দাঁড়িয়ে তারপর আনন্দ বলে, তুই ভেতরে যা। এত মানুষ একসাথে না গেলেই ভালো। আমি বাহিরে আছি। উক্তি জবাব না দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে কেবিনে প্রবেশ করে। ওয়াসিদ শুয়ে আছে, তাই ধীর পায়ে এসে একটা টুলে শান্ত ভঙ্গিতে বসে। উক্তির শরীরের ঘ্রাণ কেবিন জুড়ে উঠল, যা ওয়াসিদ টের পেল, তাতেই তার চোখের পাপড়ি তিরতির করে কেঁপে উঠল, তবে চোখ খুলে তাকালো না। অনেকটা সময় উক্তি নীরবে তাকিয়ে রইল, তারপর মৃদু স্বরে ডাকে, ওয়াসিদ। এই ওয়াসিদ। ওয়াসিদ তখনও নীরব। ডোক গিলুল শুধু, যা উক্তি খেয়াল করল না। উক্তি মাথা নিচু করে শান্ত স্বরে বলে, আমি সরি রে ওয়াসিদ। আমি আসলে ভেবেছি তুই মজা করছিস। আর তখন আমি এত কিছু ভাবিনি। আসলে আসলে এভাবে কখনো বাসা থেকে বের হইনি, তাই হুট করে এভাবে ঘুরতে যেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কি থেকে কি করেছি তা নিজেই বুঝতে পারিনি। আর আমার বাচ্চামির কারণে তোকে হসপিটালে পর্যন্ত আসতে হলো। এতটা সময় পর ধীরে চোখ খোলে ওয়াসিদ, তারপর মুখ ঘুরিয়ে উক্তির দিকে তাকায়। উক্তির মুখ এখনো নিচু করে আছে, তার মুখে এখনো অপরাধীবোধ স্পষ্ট। ওয়াসিদ শান্ত চোখে অনেকটা সময় পর্যবেক্ষণ করে, তাইপর শান্ত গলায় ডাকে, উক্তি। চোখের পাপড়িগুলো কেমন কেঁপে উঠল। এই প্রথম কেমন অনুভূতি হলো উক্তি। এই অনুভূতি অন্য, অচেনা, অদ্ভুত। ডোক গিলে চোখ তুলে তাকালো। ওয়াসিদের চোখ এখনো লাল হয়ে আছে। উক্তি তাকিয়ে রইল। ওয়াসিদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, নিজেকে ব্লেম করা অফ কর। আমারও ভেজার ইচ্ছে ছিল, তুই জাস্ট জোর করেছিস। দ্যাট শহীদ ইট সো সিম্পল। তোরা সবাই এটাকে জটিল করে দেখছিস। কিন্তু কথা সম্পূর্ণ করতে দিল না ওয়াসিদ, নিজেই আবারও বলে, শুধু শুধু মন খারাপ করে কাঁদছিস। আম ফাইন। উক্তি এগিয়ে এসে ওয়াসিদের হাত নিজের হাতের মুঠোয় আগলে নেয়। ওয়াসিদ তা দেখল, তারপর আবারও উক্তির দিকে তাকালো। উক্তি নাক টেনে আবারও বলে, নিজেকে কতটা ইমোম্যাচিউর লাগছে এই একটা ভুলের কারণে। যদি তোর কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। হেসে ফেলে ওয়াসিদ তারপর বলে, আমার কি হবে? এত তাড়াতাড়ি তোদের ছাড়ছি না। উক্তি এই কথায় কান্নার মাঝেও হেসে ফেলে। ওয়াসিদ দেখল, তারপর আবারও শুধায়, বেশি ভয় পেয়েছিলি? হু। কতটুকু? চোখ তুলে তাকিয়ে থমকায় উক্তি, তারপর আবারও বলতে শুরু করে, আমি এভাবে তোকে কখনো অসুস্থ হয়ে যেতে দেখিনি। তাই এমন কিভাবে কি হলো? বিস্ময়সূচক চিহ্ন। আমার কিছু হয়ে যাবে এর জন্য ভয় পেয়েছিলি, নাকি তুই আমায় জোর করে বৃষ্টিতে ভেজানোর কারণে আমার এই অবস্থা তাই ভয় পেয়েছিলি? উক্তি আসলেই এর জবাব জানে না। ওদিকে ওয়াসিদ এই উত্তর শোনার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। অনেকটা সময় যাবার পরও যখন উক্তি জবাব করেন না, তখন ওয়াসিদ হেসে ফেলে, তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, তোকে আজকে সাদা জামায় সুন্দর লাগছিল। উক্তি স্থির চোখে তাকিয়ে আছে ওয়াসিদের দিকে। কথার অর্থ কিছু বুঝল না।
ওয়াসিদ আবারও বলে, তোকে ভিজতে দেখে মনে মনে বৃষ্টিতে ভেজার লোভটা সামলাতে পারিনি, তাই তোর একটু জোর করাতেই ভিজেছি। চুপ রইল উক্তি। ওয়াসিদ হঠাৎ করেই আবারও উক্তির পানে তাকায়, তারপর বলে, আর কখনো সাদা জামার ভেতরের রংচঙে ইনার পরবি না। থতমত খেয়ে শক্ত হয়ে উঠে উক্তি। এতক্ষণ পরে উক্তি ওয়াসিদের কথার অর্থ বুঝতে পারে, তাই অস্বস্তিতে এখান থেকে উঠে যেতে চাইলে বাধা ওয়াসিদের হাতে। ওয়াসিদ উক্তির ধরা সেই হাতটা এবার শক্ত করে ধরে আছে, তাই শক্ত গলায় উক্তি শুধায়, হাতটা ছাড় ওয়াসিদ, আজকের জন্য থেকে যা উক্তি। এম ড্যাশ কাতর শোনালো ওয়াসিদের গলা। কে একটা যেন উক্তির কাছে চাইছে। যদিও ওয়াসিদ কখনো ভাবেনি উক্তি তাকে দেখতে এভাবে হসপিটালে আসবে। সে তো উক্তিকে একটু পর ভাবছিল। উক্তিকে আজকে ওভাবে বৃষ্টিতে ভিজতে দেখে মনের মাঝে যে কি আসছে ওয়াসিদ নিজেও জানে না। শেষে মনে হচ্ছিল উক্তিকে এখান থেকে উঠিয়ে নিয়ে হলেও বিয়ে করবে। উক্তি একটা আগুন পোকা, যা ওয়াসিদের হৃদয় পড়ায় এই 3টা বছর ধরে তো পারাচ্ছেই। আর আজকের পর থেকে এই জ্বালানি বোধ হয় আরো শতগুণ বেড়ে গেছে। উক্তি ওয়াসিদের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আমায় বাসায় যেতে হবে, মা অপেক্ষা করছে। আর আমার আমার কথা সম্পূর্ণ করল না ওয়াসিদ। চুপ রইল। উক্তি অনেকটা সময় অপেক্ষা করল, তবে ওয়াসিদ জবাব না দেয় ধীরে উঠে কেবিন থেকে বেরিয়ে যায়। ওয়াসিদ তাকিয়ে দেখল, তার মুখ কিছু না বললেও অনেক কথা বলল, যা উক্তি বুঝল না, শুনল না। উক্তি চলে যেতেই ওয়াসিদ তাকিয়ে রইল অনেকটা সময় দরজার দিকে। তারপর আবারও সেখানে থেকে চোখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকায়, তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা নিজের ব্যাপারে কিছু বলে না, ভয় থাকে, গুটিয়ে থাকে। ওয়াসিদ ওর খেয়াল রাখে, নিজেও জানে উক্তির ঘরের সৎ মা, কিন্তু আজকের মুখটা এমন লাগছিল কেন উক্তির। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ নিবর গলির মাথায় নামিয়ে দিয়ে গেছে। সময় কত তা উক্তি জানে না। ফোনটা সে ফেলে এসেছে এই কারণে যে মা ফোন দিলে রুমেই ফোন বাজবে, তারপর আর কল দেবে না। এসব ভেবেই বাসার কলিং বেল বাজাতেই রুমের দরজা খোলে উক্তির সৎ বোন সারিকা। মুখটা কেমন ফুলিয়ে রেখেছে। উক্তি একটা লম্বা শ্বাস ফেলে রুমে ঢুকতেই শাহিরা বেগম গম্ভীর গলায় শুধায়, ওখানেই থামো। উক্তি ঢোক দিলে ওখানেই থেমে যায়, তারপর মায়ের মুখের দিকে তাকায়। শাহিরা বেগম রাগে মুখ লাল করে বসে আছে। তারপর জিজ্ঞেস করে, কটা বাজে? উক্তি বলে, সময় দেখিনি। গেছিলি কোথায়? টিউশনিতে। খেপে যায় শাহিরা বেগম, তবুও শান্ত রেখে আবারও শুধায়, কোথায় গেছিলি? উক্তির সত্যি কইরা ক। কলিজা ছলাৎ করে উঠে উক্তির, তাহলে কি মা? না না শাহিরা বেগম তো কখনো টিউশনি করানোর ওই বাসায় যায়নি এখন পর্যন্ত, তবে কি আজকে? ভাবনার মাঝেই একটা চর এসে লাগে উক্তির গালে। তারপর চুলের মুঠি ধরে বলে, কই গেছিলি? তোর লিগা যে সম্বন্ধে আনছি, ওরা আয়সা বৈশা চইলা গেছে। সারিকারে পাঠাইলাম ওই বাসায়। ওরা কইল তুই পড়াইতেই যাস নাই। তাইলে কই গেছি? নিত্যদিন তাইলে এইগুলা করস না। কার লাগে দেখা করতে গেছিলি? লাম জোগাড় করছস? ওর লগে দেখা করতে গেছিলি? কথা ক। উক্তি হাত ছাড়াতে চাইল, পারল না। উল্টো শাহিরা বেগম উক্তিকে টেনে নিয়ে যেতে লাগে। উক্তি কান্নারত কণ্ঠে বলে, আল্লাহর দোহাই লাগে আম্মা ছেড়ে দেও, ব্যথা পাচ্ছি। শাহিরা বেগম উক্তিকে মারেননি, তবে ঘর বন্দি করেছে। তারপর ঘটকের কাছে ফোন দিয়েছে। সময় ব্যবধানে কল রিসিভ হতেই শাহিরা বেগম রাগান্বিত গলায় বলে, 3 দিনের মধ্যে উক্তির লিগা পলা লাগবো, যেমনে পারেন আয়না দেন। কথা বলে সে কল কেটে রাগে ফুঁসতে থাকে। উক্তির বাবা ওমর সাহেব অফিসের কিছু কাজের কারণে 5 দিনের জন্য শহরের বাহিরে। তাকে জানানোর কোনো কারণ মনে হলো না শাহিরা বেগমের। ওই লোকের জন্যই তো উক্তিকে এতদিন ঘরে বসিয়ে রেখেছে। কি বলে ওই লোক? আমার মেয়েরে বিয়ে দিব না, মেয়েরে উচ্চশিক্ষিত বানাবো। এই উচ্চশিক্ষিত শাহিরা বেগম ছুটাবে। ওই লোককে জানালে জীবনেও উক্তিরে বিয়ে দিতে দিবে না। কিছু সময় পর শাহিরা বেগমের ফোনে কল এলো। শাহিরা বেগম শাকিরার দিকে তাকিয়ে বলে, উক্তির মোবাইল তোর কাছে না? হ। তারপর আবারও ফোনের দিকে তাকায়। ওমর সাহেব কল দিয়েছে। নিজেকে শান্ত করে কল রিসিভ করে। ওমর সাহেব আগে পরে কিছু না জিজ্ঞেস করেই আগে জিজ্ঞেস করে, উক্তি কই সারিকার মা? ওর ফোন বন্ধ কেন? শাহিরা বেগম সারিকার দিকে তাকিয়ে উক্তির ঘরের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলে, মোবাইল পানিতে পড়ছে, মেকানিকের কাছে সারাইতে দিয়ে আইছে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। উক্তি কই? ওরে মোবাইলটা দেও, ওর সাথে কথা কমু। বিরক্ত ধরে হেলো শরীরে তবুও নিজেকে সামলে নিয়ে বলে, উক্তি ঘুমাইতাছে, উঠলে বলমুনি। তুমি বলো কবে আসবা? ওমর সাহেব থমকালেন। এত দ্রুত তো উক্তি ঘুমায় না। তাহলে?
শাহিরা বেগম বুঝলেন ওমর সাহেব তার কথা বিশ্বাস করেননি ঠিক মতো। তাই শাহিরা বেগম আবারও বলে, আরে উক্তির একটু ঠান্ডা লাগছে তাই ওষুধ খাইয়া ঘুমাইছে। তুমি কইলা না তো কবে ফিরবা। এবার একটু আশ্বস্ত হয় ওমর সাহেব, তারপর বলে, আরো 2 দিন বেশি থাকা লাগবে শারিকার মা। উক্তিরে দেইখা রাখো। এখন রাখি। কথা বলেই ফোন কেটে দেয় ওমর সাহেব। এতে শারিকা কিছুটা কষ্ট পায়। বাবা সব সময় উক্তিকেই ভালোবাসে, ওর খবর নেয়। এই যে কল দিল একটা বার শারিকার কথা জিজ্ঞেস করলে কি হতো? কি আছে উক্তির মাঝে যে বাবা এত আদর করে উক্তিরে? শারিকাও তো ওমর সাহেবেরই মেয়ে। মন খারাপ করে নিজের রুমে চলে যায় শারিকা। শাহিরা বেগম দেখলেন, বুঝতে সময় লাগেনি মেয়েটা কি নিয়ে মন খারাপ করেছে। এর কারণেই উক্তিকে আরো পছন্দ না শাহিরা বেগমের। বাপটা উক্তি ছাড়া কিছু বুঝে না। তার যে আরো একটা মেয়ে আছে সেটা মনে হয় ওমর সাহেব বলেই গেছেন। দীর্ঘশ্বাস ফেলল শাহিরা বেগম। তারপর নিজের রুমে চলে যায়। আজকে যেই ছেলেটা উক্তির জন্য দেখতে এসেছিল বয়স একটু বেশি, কিছু ইঞ্জিনিয়ার, ভারী পয়সাওয়ালা লোক। উক্তির জন্য অনেকটা সময় অপেক্ষা করার পর যখন ও আসেনি তখন শাহিরা বেগম উক্তিকে কল দিয়েছিল, কিন্তু ফোন ঘরের ভেতর থেকে বাজতেই শাহিরা বেগম কপাল কুঁচকায়। কারণ উক্তি এখানে ফোন ফেলে রেখে কখনোই টিউশনিতে যায়নি। তাই শারিকাকে বলে, যাইয়া উক্তিরে ডাইকা আনো। প্রথমে শারিকা যেতে না চাইলেও পরে যায় এবং সেই বাসা যেয়ে শারিকা শোনে আজকে উক্তি পড়াতেই আসেনি। তাই শারিকাও এসে মাকে এসব বলতেই পাত্রপক্ষ যাত্রা বলে অপমান করে যায় শাহিয়া বেগমের। তারপর থেকেই মাথার রগ ধপধপ করে জ্বলে। এখনো ঠান্ডা হইতাছে না। উক্তি কোথায় গেছিল তা মরে গেলেও উক্তি শাহিরা বেগমের কাছে স্বীকার করবে না, তার থেকে বদনাম থেকে ভালো বিয়ে দিয়ে দিক। এই মায়া যত দূর বাসা থেকে বের হবে ততই ভালো। এম ড্যাশ 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 ড্যাশ। দ্বিতীয় দিনটাও কাটে উক্তির ঘর বন্ধ হয়ে। তৃতীয় দিন উক্তিকে রুম থেকে বের করা হয়, তবে সাধারণভাবে নয়, একেবারে লাল জামদানিতে মোড়ানো বউ বেশে। উক্তির চোখের পানি থামছেই না। শারিকাও কিছু সময় পর পরই উক্তির দিকে কেমন ভাবে তাকাচ্ছে। আর যাই হোক, উক্তির উপর শারিকার একটা রাগ থাকলেও উক্তি শারিকাকে অনেক ভালোবাসে। তাই শারিকার এখন কেমন অপরাধবোধ হচ্ছে। অনেকটা সাহস নিয়ে উক্তির পাশে বসে শারিকা তারপর উক্তির হাতটা নিজের হাতে ধরে বলে, আমায় ক্ষমা করে দেও আবা। আমি আসলেই বুঝতে পারি নাই আম্মা এমন কিছু করবে। উক্তি হাত ছাড়িয়ে নিতে চাইল, তবে শারিকা তা দিল না। শারিকা আবারও নিজে থেকে বলে, আপা তুমি পালিয়ে যাও। আমি ওই বেটাকে দেখছি যার লগে তোমার বিয়ে দিব আম্মা। বেটার মাথায় টাক পুইরা গেছে, কিন্তু মায়ের অনেকগুলা টাকা দিছে ওই বেটা। আমার একটু ভালো লাগে নাই। আমি ভয়ে আব্বারেও কিছু কইতে পারতাছি না। আম্মা জানলে আমারে মারবো। তুমি পলাইয়া যাও এখান থেকে। উক্তি শান্ত হয়। তারপর বলে, আমি পালিয়ে যাব কোথায় শারু? শারিকা বিরক্ত হয়। তারপর বিরক্ত গলায় বলে, তুমি প্রেম করো না? ওই ভাইয়ারে কও তোমারে নিয়ে যাইতে। উক্তি বোকা চোখে তাকিয়ে বলে, আমি প্রেম করি না শারু। ওই দিন আমার এক বন্ধু হসপিটালে ছিল, তার অবস্থা খুব খারাপ ছিল, তাই দেখতে গেছিলাম, কিন্তু আম্মা উল্টাপাল্টা বলছিল। শারিকা শান্ত চোখে তাকিয়ে বলে, তাইলে আম্মার কাছে স্বীকার করো নাই কেন? তোর কি মনে হয় আম্মা আমার কথা বিশ্বাস করবে? না। তাহলে বলে কি লাভ হতো? উল্টো আরো চেঁচামেচি করত। শারিকা মাথা নাড়ালো। আসলেই সে মাকে চেনে, তাই কিছুটা সময় ভেবে বলে, আচ্ছা আপু শোনো, এখান থেকে পালাবে। তারপর তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের বাসায় উঠবে, তারপর পড়ালেখার পাশাপাশি একটা চাকরি করে নিজের খরচ চালাবা। ভুলেও এই বাড়ি বা আব্বা আম্মার সাথে যোগাযোগ কইরো না। আমি তোমারে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমারও হিংসা হয়, তাই আমারেও তুমি তোমার ঠিকানা দিবা না। তুমি এই জাহান্নাম থেইকা চইল্লা যাও আপু। আমারে আমি ভালোবাসি, কিন্তু তোমারেও ভালোবাসি। শুধু মাঝে মাঝে আব্বা তোমারে বেশি আদর করে তাই হিংসা হয়। ডোক গিল্ল উক্তি শারিকাকে কি বলবে সে বুঝতে পারছে না। সব রেখে আপাতত পালাতে হবে, তাই সে শারিকাকে বলে, এত মানুষের মধ্যে পালাবো কিভাবে শারু? শারিকা কিছুক্ষণ তাকায় উক্তির মুখে। বড় বোন হবে সাহসী, অথচ উক্তি একটা ভীতু, বোকা, বলদ। তাই তো মা তার সাথে যা ইচ্ছে তাই করতে পারে। শারিকা উঠে দাঁড়িয়ে বলে, তুমি এখানে বসো, আমি এখনই আসতেছি। তারপর চলে যায় শারিকা। কিছু সময়ের পরে শারিকা এসে উক্তির মোবাইল এনে দেয়। উক্তি ফোন পেয়েই খাবলে ধরে দ্রুত নন্দিতাকে কল লাগায়। তবে নন্দিতার ফোন আউট অফ রিচ বলায় রাগ ও বিরক্ত হয়। নীরবকে ফোন দেয় উক্তি। ভীতু মুখটা শুধু দরজায় তাকাচ্ছে উক্তি। হাতটা ভীষণভাবে কাঁপছে। শ্বাসটানে উক্তি। বিপরীত পাশে কল রিসিভ হতেই দ্রুত এলোমেলো গলায় উক্তি বলে, এই নীরব কই তুই?
আমি বাসা থেকে, আমার বাসা, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি পালাবো। নন্দিতা কল ধরছে না। নীরব চমকে যায়, তারপর কপাল কুঁচকায় আর বলে, কি বলছিস? বুঝিয়ে বল। এত কথা বলার সময় নাই। মানে আমার বাসা থেকে আমায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বাসা থেকে পালাবো। নন্দিতার ফোনে কল ঢুকছে না। তাই কথা সম্পূর্ণ করার আগেই নীরব উক্তিকে থামিয়ে বলে, শান্ত হ উক্তি। নন্দিতা গ্রামে গেছে, আর আমিও শহরের বাহিরে আছি। তবে চিন্তা করিস না, আনন্দ আর ওয়াসিদ তোকে নিয়ে আসবে। আমিও আসতেছি, কিন্তু ভুলেও বাসা থেকে এক পাও বাহির করবি না। তুই বুঝতে পারতেছিস না? নীরব নিবর শুনতে চাইল না। সবাই একটু আধটু হলেও জানে ওয়াসিদ উক্তিকে পছন্দ করে। সেখানে উক্তির অন্যথায় বিয়ে হবে আর ওয়াসিদ চুপ থাকবে, তা কখনোই হবে না। তাই শান্ত গলায় বলে, আমাদের উপর ভরসা আছে। আছে। তাহলে জাস্ট 30 মিনিটস দে। তোকে ওখান থেকে বের করে আনবো আমরা। তুই জাস্ট তার আগে যাতে বিয়ে না হয় সেটার উপর ফোকাস কর। ঢোক গিললে নিজেকে শান্ত করে উক্তি, তারপর বলে, আচ্ছা, এই তো গুড গেল। চিন্তা করিস না, আমরা আসতেছি। আর শোন, তোর বইনরেও রেডি কর। ওইডারে আমি নিয়ে ভাগমু। এত চিন্তার মাঝেও উক্তি হেসে ফেলে। সারিকাও লজ্জায় সেখানে থেকে সরে যায়। কাজী দোয়া পড়ানো শুরু করতেই দরজা দিয়ে ঢোকে ওয়াসিদের বাবা ওসমান সাহেব। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, এই বিয়ে এখানেই থামান। কোনো বিয়ে হবে না। না বিয়ে হবে, তবে এই লোকের সাথে না। শাহিরা বেগম প্রথমে বুঝতে পারে না, তাই কিছুটা চেঁচিয়ে বলে, কারা আপনারা? আর ভদ্রলোকের বাড়িতে এসব কি ধরনের ব্যবহার? ওসমান সাহেব গম্ভীর মুখে শাহিরা বেগমকে দেখলেন। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনি উক্তির মা? থতমত খায় শাহিরা বেগম, তারপর মাথা নাড়িয়ে বলে, জি। জি। কিন্তু আপনি কে? ওসমান জবাব না দিয়ে পাত্রর বেশে লোকটাকে দেখে বলে, এই লোক আপনাকে যা দেবে তার থেকেও আমি বেশি দেব। এখানে কি হয়েছে আমি তা জানি না, তবে উক্তির জোর করে বিয়ে দিচ্ছেন তা জানি। কিন্তু তাই বলে নিজের ছেলের ভালোবাসা তো আর ফেলে দিয়ে অন্য কারো হাতে তুলে দিতে পারি না। উক্তিকে আমার ছোট ছেলে ভালোবাসে। তাই উক্তির বিয়ের কথা শুনে আমি আর থাকতে পারিনি। এখানে চলে এসেছি। কথাটা বলেই আবারও শাহিরা বেগমের দিকে তাকিয়ে বলে, উক্তির বিয়ে হবে, কিন্তু এই লোকের সাথে না, আমার ছেলের সাথে। ছোটবেলার থেকে আমার ছেলের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি নাই। লাখে একটা আমার পোলা। ও যে উক্তিরে ভালো নাচে তা এখনো মুখ ফুটে বলে নাই, তাই বলে আমি তো আর সব জেনে অদেখা করতে পারি না। তাই আমার ছেলে ফারজিন ওয়াসিদের জন্য আপনার মেয়ে উক্তিকে আমি চাই। চিন্তা করবেন না, আমার মেয়েকে আমরা রাজরানীর মতো রাখব। কথা ভুলে গেলেন শাহিরা বেগম, তবুও নিজের দাপট ধরে রেখে বলে, উক্তিকে আপনাদের কাছে কেন দেব? আপনাদের চিনি না জানি না। কোথা থেকে উদয় হয়েছেন? উক্তির বিয়ে যার সাথে ঠিক হয়েছে তার সাথেই হবে। ভুল করলেন বেয়ান সাহেবা। কথাটা বলেই কাউকে কল দিতেই অনেকগুলো লোক ঘরের মাঝে এসে যে বোর্ড ছিল তাকে চেপে বসিয়ে রাখল। তারপর ওসমান সাহেব শান্ত গলায় বলে, রতারক্তি আমার পছন্দ না। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, সোজা কথা বলেছে। তবে সোজা কথায় কাজ না হলে আঙ্গুল বাঁকা করতে হয় জানেন তো। একটু ঘাবড়ে গেল শাহিরা বেগম। কি করবেন কি বলবেন খুঁজে পেল না। ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে উক্তি নিজের রুম থেকে বেরিয়ে এসে থমকে যায়। লোকটাকে কোথায় যেন দেখেছে, ঠিক মনে করতে পারছেন না উক্তি। তার পাশেই দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সারিকা। তারপর ফিসফাস করে এতক্ষণের চেঁচামেচি করার কারণ বলতেই উক্তি বিস্ফোরিত নয়নে ওসমান সাহেবের দিকে তাকিয়ে ঢোক গিলল। এবার লোকটা কেন পরিচিত লাগছে তা বুঝতে সময় লাগলো না উক্তির। এই লোক ওয়াসিদের বাবা। সেদিন হসপিটালে এনাকেই দেখেছিল উক্তি। ওসমান সাহেব উক্তিকে দেখে গম্ভীর মুখে হেসে বলে, উক্তি আম্মাজান এদিকে আসেন। উক্তি ঢোক গিলল। ওসমান সাহেবের সাথে তার কথা হয়নি। তবে এত স্বাভাবিকভাবে তিনি সব কথা বলছে কেন? আগাতে পারল না। ওসমান সাহেব উক্তির ভীতি কি কারণে বুঝতে পারল, তাই আর কিছু না বলে নিজের ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, ফারুক, 30 মিনিটের মধ্যে ওয়াসিদকে এই বাসায় আসতে বলবেন। সে যেথায়ই থাক না কেন। আর বলবেন আমার হার্টে ব্যথা শুরু হয়েছে, তাই যাতে দ্রুত আসে। ম্যানেজার ফারুক আহমেদ ঢোক গিলল, তারপর মাথা নাড়ায়। ফোন লাগায় ওয়াসিদের নম্বরে। ফারুক সাহেব একটু পর পর ওসমান সাহেবের দিকে তাকালো। তখন আবারও ছেলের এসব উল্টাপাল্টা বলে ব্ল্যাকমেল করবে। এসব নতুন না। আর ওয়াসিদ বাবাও সব বুঝে, বাবার মিথ্যা কোথাও সত্যি মনে করে মেনে নেয় সব। ফারুক আহমেদ দ্রুত ওয়াসিদকে কল দিয়ে ওসমান সাহেব যা বলে দিয়েছে তা তোতা পাখির মতো বলে দিতেই ওয়াসিদ আসছি বলে ফোন কেটে দেয়।
তারপর দ্রুত বাইক চালিয়ে যখন কলোনির সামনে এসে যখন দাঁড়ায় তখন ওয়াসিদ একটু থমকায়। কারণ এই কলোনিতে উক্তি থাকে, তবে কখনো আসা হয়নি। শুধু শুনেছিল উক্তি এখানে থাকে, সাথে আবার মাথায় হ্যালো উক্তি 3 দিন যাবৎ ভার্সিটি যায় না। ভাবলো একটা কল দেবে, কিন্তু উক্তির মা এই সময় কল দেয়াটা খুব একটা শোভনীয় নয়, তাই আগে বাবার খোঁজে দ্রুত ফারুক আহমেদের দেয়া ঠিকানায় পা বাড়ায় ওয়াসিদ। তৃতীয় তলায় এসে দরজা খোলা দেখেই ওয়াসিদ বুঝল এখানেই বাবা এসেছেন। কিন্তু বাবা ব্যবসার কাজ রেখে এইখানে আসবে কেন তা বুঝতে পারল না ওয়াসিদ। দরজার সামনে দাঁড়িয়ে বাবাকে ডাক দিতেই ওসমান সাহেব নিজের বুকে হাত রেখে শরীর এলিয়ে দেন সোফায়। বাকিরা বোকা চোখে এখনো তাকিয়ে আছে, কেউ কিছুই বোঝাল না। ওয়াসিদ দ্রুত এসে ওসমান সাহেবের পাশে বলে, বাবা কি হয়েছে আপনার? আর আপনি এখানে কেন? কি হয়েছে আপনার? দ্রুত হসপিটালে চলুন। ওসমান সাহেব ছেলের মুখ পর্যবেক্ষণ করে বলে, এখানে একটা কাজ করতে এসেছিলাম, কিন্তু এত হাত দুর্বল লাগছে, মনে হয় তোমার বিয়েটা আর দেখে যেতে পারবো না আব্বাজান। ওয়াসিদ থমকায়। আশেপাশে সে এখনো কিছু দেখেনি। ওয়াসিদ বাবার হাত ধরে বলে, এসব কোন ধরনের কথা আব্বা? এসব কথা মুখেও আনবেন না। আর আমি তো এখনো ছোট, আমার বয়স হোক তারপর না। কথা থামিয়ে দিয়ে ওসমান সাহেব বলে, আমি তোমার জন্য মেয়ে দেখে রাখছি আব্বাজান। বিয়েটা করে দ্রুত আমায় হসপিটালে নিয়ে যাও না হলে। বিচলিত হলো ওয়াসিদ। বাবা কখনো এমন পাগলামি করবে সে মাথাও আনেনি। আর সে তো উক্তিকে ভালোবাসে, তাহলে কিভাবে কি? ভাবতে ভাবতেই সে আশেপাশে চোখ তুলে তাকিয়ে উক্তির দিকে চোখ যেতেই থমকায়, ভরকায়, বাক্রুদ্ধ হয়। ঢোক গিলল ওয়াসিদ। উক্তি ববেশে সেজে দাঁড়িয়ে আছে। এদিকে উক্তি নিজেও বুঝতে পারছেন না তার সাথে কি হয়েছে। এখানে আসার কথা ছিল নীরব, আনন্দ আর ওয়াসিদ। সেখানে ওয়াসিদের বাবা এসে দাবি করছে ওয়াসিদ উক্তিকে ভালোবাসে। এখানে উক্তির বিয়ে ওয়াসিদের সাথে না হলে সে যে একটা গন্ডগোল করবে তাও উক্তি ভালো মতো টের পেল। কিন্তু এখানে উক্তি মনে হচ্ছে এমন একটা পুতুল যে যেভাবে ইচ্ছে জোর খাটাচ্ছে। প্রথমে মা জোর করল। এখান ওয়াসিদের বাবা এসে কি সব বলছে। ওসমান সাহেব আবারও একটু মৃদুস্বরে গঙ্গানি দিয়ে বলে, আব্বাজান বিয়েটা করেন, তারপর আমায় হসপিটালে নিয়ে চলুন। ওয়াসিদ ঢোক গিলে বলে, কিন্তু আব্বা। ওসমান সাহেব বলেন, কোনো কিন্তু না আব্বা, দ্রুত করেন, না হলে আমি। ওয়াসিদ উক্তির দিকে তাকালো। মেয়েটা স্তব্ধ হয়ে আছে, তাই বলে, আব্বা আপনি জোর করছেন। এখানে উক্তিরও একটা মত আছে, আমারও মত আছে। আমি বিয়ে করতে চাই কিনা চাই না সেটা না জেনে। আব্বাজান আমার হাতে সময় নাই, দ্রুত বিয়েটা করো, না হলে আমি হসপিটালে যাব না। ওই কাজী বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব অর্ডার পেতেই হুড়হুড় করেই দোয়া পড়া শুরু করলো। এদিকে শাহিরা বেগম বুঝতেই পারছেন না এখানে কি হচ্ছে। উক্তি কোনো একটা ঘরে চলে গেছে, আর ওয়াসিদ কোথায় বিচারণ করছে নিজেও জানে না। সে বাবার উপর রাগ করবে নাকি বাবার অবস্থা চিন্তা করে চিন্তিত হবে, নাকি উক্তিকে পেয়ে যাচ্ছে তাই খুশি হবে, নাকি বাবার এই বাদশামিতে রাগ করবে, কিছুই বুঝতে পারল না ওয়াসিদ। হুজুর ওয়াসিদের উদ্দেশ্য কবুল বলতে বললে ওর ভাবনা ভঙ্গুর হয়। এর মাঝপো ওসমান সাহেব বলে, আব্বা কবুল বলেন, না হলে আমি হসপিটালে যাব না। আব্বা আমি। দ্রুত আব্বাজান। ঢোক গিলল ওয়াসিদ। এমন ভাবে বিয়ে করেছে কেউ? ইতিহাসে বোধহয় ওয়াসিদই প্রথম এভাবে বিয়ে করছে। ওয়াসিদ উক্তির দিকে তাকালো। চোখে চোখ রেখে দম আটকে বলে, কবুল। উক্তি ঢোক গিলল। ওই চোখে কিছু একটা ছিল। ভেতর থেকে নাড়িয়ে চাড়িয়ে গেল উক্তিকে। পেট মুচড়ে উঠল উক্তির। কাজী এবার উক্তির দিকে তাকিয়ে বিয়ে কবুল করতে বললে। উক্তি মায়ের দিকে তাকায়, তারপর শারিকার দিকে তাকায়। শারিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ভরসা বলছে। উক্তি সেখানে থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে থমকে মেঝেতে বসে পড়ল। সবাই একটু ভয় পেল। সময় গড়ালো। উক্তির চোখ থেকে পানি পড়ে আচমকায় চেঁচিয়ে কান্না করে শাহিরা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মা আমারে এত বড় শাস্তি দিও না। আমি তোমাদের ভালোবাসি। তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি বিয়ে করব না। উনাদের চলে যেত বলো। আমি তোমার কাছে থাকতে চাই। ছোটবেলার মতো একটু তোমার বুকে মাথা রাখতে চাই। আরো অনেক কথা বলে চেঁচিয়ে কাঁদছে। ভেতর থেকে কেঁপে উঠল শাহিরা বেগম। হয়তো সে নিজেও বুঝতে পারলেন উক্তি তাকে কতটা ভালোবাসে। সাথে উক্তির ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ল তার চোখের সামনে। তবে জড়তার কারণে একটা শব্দ মুখ থেকে বের করতে পারল না। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। শারিকা তা দেখে অবাক হয়ে এগিয়ে এসে উক্তিকে টেনে নিজের বুকে তুলে নেয়। উক্তি এখনো কাঁদছে। ভীষণ করুণ সে আর্তনাদ। শারিকা উক্তিকে এমন কাঁদতে দেখে টোক দিলে ফিসফিস করে বলে, আপা কবুল করো।
তোমার জন্য সুন্দর একটা জীবন অপেক্ষা করছে। আমি পারবো না, তোদের ছাড়া থাকতে পারবো না। পারতে হবে আপা, পারতে হবে। কবুল বলো, বলো। সময় গড়াতেই উক্তি শান্ত হয়ে ঢুক গেল। কারো দিকে না তাকিয়েই কেমন অদ্ভুত ও ভাঙা গলায় বলে, কবুল। সারা রুম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতায় মুড়িয়ে রেখেছে। বিয়ে পড়ানো শেষ হয়েছে অনেক সময়। বিয়ে পড়ানোর মধ্যে কিছু লোক হরেক পদের খাবার ও মিষ্টি এনে রাখলো উক্তিদের বাসার ড্রয়িং রুমে। উক্তি বিয়ে কবুল করার পর থেকে থম মেরে বসে আছে, মাথা তুলে তাকাচ্ছে না। ওয়াশিদ বেশ কয়েকবার উক্তির দিকে তাকিয়েছে। মেয়েটা একবারও মাথা তুলে তাকাচ্ছে না। এদিকে ওসমান সাহেব বিয়ে পড়ানো শেষ হবার সাথে সাথেই হাসছেন, কথা বলছেন, স্বাভাবিক আচরণ করছেন। তা দেখে ওয়াশিদের আর বুঝতে বাকি নেই এসব বাবার ছলনা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু বাবা শেষে উক্তিকে বিয়ে করার জন্য এভাবে ফোর্স করলো কেন? কি এর মাঝের রহস্য? বাবাই জানলো কি করে এখানে উক্তির বিয়ে হচ্ছে? কি হয়েছে তার অগোচরে? টোক গিলে অনুভূতিশূন্যের নার্গেট থেকে বেরিয়ে গেল ওয়াশিদ। ওসমান সাহেব দেখলেন ছেলে এখন ঘুরে ফিরে ঠিক বাসায় চলে আসবে। আপাতত উক্তিকে ছেলে বিয়ে করেছে, এতেই তিনি নিশ্চিন্ত। বাকিটা জলে ভেসে যাক। তিনি উঠে দাঁড়িয়ে উক্তির মা শাহিরা বেগমের দিকে তাকিয়ে হাসলেন, তারপর কৌতুকপ্রদ গলায় শুধালেন, বেয়ান সাহেবা, এবার যে আম্মাজানকে নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আমার সময় এখানেই শেষ। শাহিরা এবার গর্জন করে উঠলেন, এত সময় যা ইচ্ছে করছিলেন, এখন আবার আমার মেয়েটাকেও নিয়ে যেতে চাইছেন। এত সময় চুপ থেকেছিল বলে এখন আর চুপ থাকবো না। শীতল চোখে তাকিয়ে শাহিরা বেগমের মুখভঙ্গি পর্যবেক্ষণ করে বলে, আপনার মেয়ে কবুল বলে আমার ছেলেকে বিয়ে করেছে। আইনত ও ধর্মীয় মতে আপনার মেয়ে আমার ছেলের বউ, তাই আমি আমার ছেলের বউকে এই বাসায় রেখে আমি ফিরব না। বিয়ে যেভাবে করিয়েছি সেভাবে যদি নিয়ে যেতে হয় তা করতেও কিন্তু আমার সময় লাগবে না। তাই বলছি অযথা কথা কাটাকাটি চেঁচামেচি না করে মেয়েকে বিদায় দিন, এতেই মঙ্গল। কথা শেষ হতেই শাহিরা বেগম কিছু বলার পূর্বেই উক্তি উঠে দাঁড়ায়, তারপর ওসমান সাহেবের সামনে দাঁড়িয়ে কেমন অদ্ভুত স্বরে বলে, চলুন বাবা। শাহিরা বেগম থমকালেন। ওসমান সাহেবও উক্তির মনের অবস্থা বুঝলেন, তবে ছেলের জন্য বড্ড স্বার্থপর তিনি। উক্তি কথা শেষ করে দরজার সামনে যেয়ে থেমে যায়। উক্তি এ বাড়ি থেকে কিছু নেবে না। একটা চাপা অভিমান সৃষ্টি হয়েছে সবার প্রতি। দরজার ওখানে থেমে পিছনে ফিরে সারা বাসায় চোখ বুলালো। ওসমান সাহেব, শাহিরা বেগম মেয়েকে দেখছে। সারিকা চুপ হয়ে আছে। সে বুঝতে পারছে না এরপর কি হবে, উক্তির সাথে তার কথা হবে কিনা। তবে ওসমান সাহেবকে দেখে ও তার কথা শুনে সারিকা এতটুকু বুঝল ওসমানী সাহেব তার মায়ের মতো করবে না। কথাবার্তায় তেমন মনে হয়নি, না চাইতেও ভরসা আসছে। আর মনে মনে দোয়া করছে উক্তি আপু ভালো থাকুক, পৃথিবীর সকল সুখ উক্তি আপুর হোক। উক্তি দীর্ঘবাস পেলে ফিরে এসে শাহিরা বেগমের সামনে দাঁড়ালো, তারপর ধীর কণ্ঠে বলে, আম্মু তোমায় একটু ছোটবেলার মতো জড়িয়ে ধরি। কথার জবাব করতে পারলেন না শাহিরা বেগম, তার আগেই উক্তি নিজেই লেপ্টে জড়িয়ে ধরল শাহিরা বেগমকে। তারপর সময় অনেকটা গড়ালো। উক্তি ঢোক গিলে মায়ের কানের কাছে ফিসফিস করে বলে, এবার আর তোমার আমায় নিয়ে কোনো ঝামেলা হবে না আম্মু। আব্বুকে বলে দিও ছোটবেলার তার শোনানো রূপকথার রাজপুত্রের মতো সত্যিকার এক রাজা তার ছেলের বউ বানিয়ে নিয়ে গেছে আমায়। কথাটা বলেই উক্তি শাহিরা বেগমকে ছেড়ে দিল। উক্তির গলায় কথাটায় কেমন একটা আর্তনাদ, যন্ত্রণা আর বেদনার সাথে তাচ্ছিল্যতা লুকিয়েছিল। শাহিরা বেগমের বুক ভারী হয়, চোখ ফুঁড়ে পানি আসে, তবে মুখ থেকে একটা শব্দ করতে পারে না। উক্তি চলে গেছে, একটাবারও পিছনে ফেরেনি। দেখেনি শাহিরা বেগমের রুই অপরাধীর মতো আফসোস ভরা দৃষ্টি। দেখেনি সারিকার অদ্ভুত মৃদু আর্তনাদ। হয়তো এটাই বোনের সাথে সারিকার শেষ দেখা, হয়তো না। ওয়াশিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। হাতের সামনে যা পাচ্ছে ড্রয়িং রুমে সব ভাঙচুর করেও যেন উক্তির ওই দৃষ্টি সে ভুলতে পারছে না। উক্তি কি ভাবছে ওয়াশিদ করেছে এসব? কিন্তু ওয়াশিদ তো এই ব্যাপারে একদমই অজ্ঞাত ছিল। ড্রয়িং রুমের মেঝে জিনিসপত্র ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফারজানা বেগম ওয়াশিদের এমন হুটহাট রাগ সম্পর্কে জানে, কিন্তু আজকের রাগটা একটু অপরিচিত লাগলো। ওসিতের মা চিন্তিত মুখে তাকিয়ে আছে, তার পাশেই দাঁড়িয়ে আছে ওয়াশিদের বড় ভাই ফাইমানের বউ জাতি ভাবি। তার পাশেই দুপাশ থেকে তার জামা ধরে লুকিয়ে ছোট বাবাকে দেখছে জাতির জমজ মেয়ে ওজিফা আর ওয়ার্দা।
দুই ভাইজি ভীষণ ভীত হয়ে আছে, কারণ ছোট বাবা বাসায় এসে আগে দুই বোনকে আদর করে কোলে নেয়, কিন্তু আজকে নেয়নি, উল্টো বাসায় এসে তাদের না খুঁজেই এমন ভাঙাচোর করছে। তাই দুইটি নিষ্প্রাণ দেহ অভিমানে টুইটুম্বুর হলো, সাথে ভয়ও পেল। এর মধ্যে ওসমান সাহেব, ম্যানেজার ফারুক আর উক্তি এসে দাঁড়ালো ওসমানী ভিলার মূল দরজায়। তারপর ওসমান গলা খাকড়ি দিয়ে শুধালেন, বেগম সাহেবা। সবাই দরজার দিকে তাকালো, একমাত্র ওয়াসিদ বাদে। ওজিফা আর ওয়ার্দার দাদুকে দেখে ভয় কমিয়ে মাকে ছেড়ে দৌড়ে এসে দুজন দুই পাশ থেকে জড়িয়ে ধরল। তা দেখে ওসমান সাহেব হেসে বলেন, কি হয়েছে ছোট দুই জমজ বউ? ওজিফা কিছু বলার আগেই ওয়ার্দা তার গুলি ছুটালো, ছোট বাবা, এচে আমাদের কুলে নেনি। ছোট বাবা পুছা। কথার অর্থ বুঝতে সময় লাগেনি ওসমান সাহেবের। এবার ওজিফা চোখ বড় বড় করে বলে, ছোট বাবা, ছো বাঁচছে। ওসমান সাহেব মৃদু হেসে বলে, কি ভেঙেছে দুই জমজ বউ? দুইজন দুইজনের দিকে তাকিয়ে একসাথেই ওয়াসিদের দিকে দেখিয়ে দিলেন। ওসমান সাহেব এগুলোর দিকে পাত্তা দিলেন না। এর মধ্যে শুশুকে দেখে মাথায় কাপড় তুলে নিয়েছে জাতি। আর ফারজানা বেগম এগিয়ে এসে দাঁড়িয়ে অবাক গলায় বলে, এই বুড়ো বয়সে কার বউকে তুলে নিয়ে এসেছ গো ওয়াসিদের বাপ? কথাটা বলেই উক্তির মুখ দেখে হা হয়ে গেল ফারজানা বেগম। তার চিনতে অসুবিধা না হলে এটা ওয়াসিদের ওই বান্ধবীটা যে ওইদিন হসপিটালে এসেছিল, তাই অবাক গলায় বলে, এইটা তো ওয়াসিদের। সম্পূর্ণ কথা শেষ করতে দিল না ওসমান সাহেব, তার আগেই মুখের কথা টেনে নিয়ে বলেন, বউ, আমাদের ওয়াসিদের বিয়ে করাবো। অবাক চোখ এবার ছানাবড়া। ফারজানা বেগম পিছনে থম মেরে বসে থাকা ওয়াসিদের দিকে তাকিয়ে আবারও সেখানে থেকে চোখ সরিয়ে ওসমান সাহেবের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে শুধায়, কি সব বলছো ওয়াসিদের বাপ? যা শুনতেছ তাই। উক্তি আমাদের ওয়াসিদের বউ। এখন দ্রুত বউ বরণ করে ঘরে তুলে মেয়েটাকে কিছু খাওয়াও। কেমন ভাবে যে মেয়েটা কাঁদছিল। ওয়াসিদের পিছনে ঘুরে একবার তাকাতে ইচ্ছে হলো, তবে উক্তির ওই চোখের দিকে তাকাতে সাহস হলো না। তাই আর না বসে থেকে হেলে দুলে নিজের রুমের দিকে চলে যায়। তবে এত কিছুর মধ্যেও উক্তি মাথা তুলে ঠিক মতো সবার দিকে তাকায়নি। ওজিফা আর ওয়ার্দা চোখ বড় বড় করে একসাথে বলে, বু। ওসমান সাহেব লম্বা করে হাসল, তারপর বলে, হ্যাঁ, আপনার ছোট বাবার বউ, ছোট মা। ওরাও চোখ বড় বড় করে তাকিয়ে দাদুকে ছেড়ে এগিয়ে এসে উক্তিকে দুপাশ থেকে চাপতে ধরে বলে অবাক ও খুশি গলায় শুধায়, ছোট মা। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ 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 ড্যাশ। উক্তিকে টেনে নিয়ে ফারজানা বেগম নিজপর হাতে খাবার খাইয়ে দিলেন। উক্তিও কোনো শব্দ ছাড়াই পুরোটা সময় খেয়ে নিলেন। কাহিনী কি হয়েছে ফারজানা বেগম জানে না। তবে হসপিটালে উক্তিকে দেখে কেন যেন ফারজানা বেগমের মনে ধরেছিল। ওই সময়টায় শ্যামবর্ণের মিষ্টি চেহারার মেয়েটার চিন্তিত, ভীত ও তার ছেলের জন্য উচ্চাটন হয়ে তার দিকে তাকিয়ে অসহায় চোখে পারমিশন চাইছিল তার ছেলের সাথে দেখা করতে। এমন তিনি কখনোই কারো চোখে দেখেনি। মনে মনে কেন যেন অজান্তেই বলেছিল, ওয়াসিদের বউ হলে মন্দ হয় না। তবে খোদাই কথাটা কবুল করবে তা কখনোই ফারজানা বেগম ভাবেনি। ছোটবেলায় বিয়ে হবার কারণে একটা মেয়ের শখ ফারজানা বেগমের বড়ই ছিল। যে শখগুলো তিনি পূর্ণ করতে পারেননি তা তিনি মেয়ের মাঝ থেকে পূর্ণ করবে, তবে তা খোদা পূর্ণ করেনি। বড় ছেলে হবার পর 3বার কনসিভ করেছিল তিনি, কিন্তু 3টা মিসক্যারেজ যায় ফারজানা বেগমের। তাই ওসমান সাহেব আর রিস্ক নিতে চায়নি। শেষে যখন ওয়াসিদ এলো, ভয়ে কাউকে ফারজানা বেগম কাউকে জানায়নি। ফারজানা বেগম নিজেও জানতেন না। যখন জানলেন ভেবেছিল ওসমান সাহেব গরিমসি করবে, তাই কাউকেই জানায়নি। তারপর যখন উদর ভারী হতে শুরু করে তখন সবাই বুঝতে পারে। প্রথমে ওসমান সাহেব নারাজ থাকলেও ওয়াসিদের জন্মের পর আর হাহু করে করেনি। ছেলেই হয়ে উঠল তার জান। হবেই না কেন, বড় ছেলের পর যে তিনটি বাচ্চা হারিয়েছে, তারপর মানিককে পেয়েছে, তাকে কি করে বুক থেকে নামায়। উক্তিকে শেষ লোকমা মুখে তুলে দিয়ে একটা লম্বা শ্বাস টানল। এইবার তার ঘর পূর্ণ। জাতি তার বড় মেয়ে, উক্তি তার ছোট মেয়ে। আল্লাহ তাআলা আর কোনো ইচ্ছে তার অপূর্ণ রাখেনি। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকালে এত মায়া হয় যে মুখের মধ্যে টনটন করে ব্যথা হয়। মেয়েটার দিকে তাকালে এমন হয় কেন ফারহানা বেগম জানেন না। শুধু জানে ওয়াসিদ তার পছন্দের মেয়েই বিয়ে করে এনেছে। আর এসবের পিছনে যে কি কাহিনী সে ঠিকঠাক না জানলেও এতটুকু বুঝতে পেরেছি, এসবের পিছনে মূল হোতা ওয়াসিদের বাবা ওসমান সাহেব। উক্তিকে খাইয়ে দিয়ে ফারজানা বেগম নিজেই উক্তিকে নিয়ে এসে ওয়াসিদের রুমের সামনে দাঁড়ায়। তারপর আলতো হাতে টোকা দিতেই ভেতর থেকে জবাব আসে, খোলাই আছে, চলে এসো। ফারজানা বেগম উক্তির মুখের দিকে তাকিয়ে হাসল, তারপর ধীরে নিজের হাত দিয়ে উক্তির হাত ধরে ওয়াসিদের রুমে প্রবেশ করে। রুমটা এখনো অন্ধকার হয়ে আছে।
তাই উক্তিকে ছেড়ে দিয়ে হাতের রুমের লাইট অন করতেই সারা রুম আলোকিত হয়ে উঠল। ওয়াশিতের রুমটা খুব বড় না হলেও ভালোই বড়। একপাশে বড় একটা কাবার্ড, তাপাশেই একটা সোফা, বিপরীত সাইডে বারান্দায়, আর তার পাশেই একটা ড্রেসিং টেবিল, আর বিছানার পাশেই বড় বেডরুম। একজন ব্যাচেলর হিসেবে ভালোই গোছগাছ। ফারজানা সারা রুমে চোখ বুলিয়ে নোট করে নিলেন আর কি কি এখন এই রুমের দরকার। তারপর উক্তিকে নিয়ে বিছানায় বসিয়ে বলে, শোন, তুই করে বলছি তাই মন খারাপ করবি না একদম। এখন থেকে আমাকে আম্মু ডাকবি আর তুই আমার মেয়ে। উক্তি এখনো নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে, তবে ফারজানা বেগমের মুখে আলো ও খুশির ঝলকানি। ফারজানা বেগম কিছু একটা ভেবে বলে, আজকে খুব ধকল গেছে তাই না? আচ্ছা তুই ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য কিছু শাড়ি আর তোর দরকারি জিনিসপত্র নিয়ে আসি। কথাটা বলেই ফারজানা বেগম মিষ্টি করে হাসলেন। উক্তি একটু অবাক হয়, তবে কেন যেন কোনো প্রতিক্রিয়া জানাতে পারল না। শান্ত পায় সে ওয়াশরুমের দিকে চলে যায়। ও চলে যেতেই ফারজানা বেগম ওয়াশিতের দিকে তাকায়, যে বিছানার বিপরীত পাশে থম মেরে বসে আছে। ফারজানা বেগম ঘুরে ছেলের সামনে দাঁড়ালো। ওয়াশিত চোখ তুলে তাকালো না। তা দেখে হাসি আসলো। ছেলেটার এখনো ছেলে মানুষই গেল না। ধীরে হাত এগিয়ে কাঁধে রাখে ওয়াশিতের, সাথে সাথেই ওয়াশিত একদম ভেঙে এসে মাকে জড়িয়ে ধরে তারপর বিড়বিড় করে বলে, আব্বু এটা কেন করলো আম্মু? আমি তো উক্তিকে ভালোবাসি তা অস্বীকার করিনি। তাই বলে কখনো জোর করিনি। ও কতটা অভিমান নিয়ে বিয়ে কবুল করেছে তা ওর চোখ বলে দেয়। ওই চোখ আমার ভিতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আম্মু। আমি উক্তির ওই নিষ্প্রাণ মুখ, নির্জীব চোখের চাহনি আমি নিতে পারছি না। আমি ভেবেছিলাম গ্রাজুয়েট করে একটা ভালো জব নেব, নিজের থেকে কিছু করে তখনই উক্তির হাত চাইব, কিন্তু আব্বু আমার ভালো চাইতে চায়। আর বলতে পারল না ওয়াশিত। আজকে ছেলেটাকে কেমন অভিমানে ভেঙে যেতে দেখলেন ফারজানা। তার ছেলেও যে কাউকে ভালোবাসে, তার অভিমান নিয়ে ভয় পায়, এসব আসলেই আশ্চর্য হলেন। ছেলেটা এতটা বড় হলো কবে? মুখে হাসি ফুটল ফারজানা বেগমের। ওয়াশিতের পিঠে হাত বুলিয়ে দেয়, তারপর তিনি শান্ত গলায় বলে, আমরা বাবা মায়েরা সন্তানদের ভালোর জন্য সব করতে জানি ওয়াশিত। কি হয়েছে আমি সঠিক জানি না, তবে ওকে যখন আমি প্রথমবার হসপিটালে দেখেছি মনে মনে ভেবেছিলাম মেয়েটা তোর জন্য আনলে মন্দ হয় না। একটা জলজন্ত পুতুল, মনে হয় একটু ছুঁয়ে দেই। ওর চোখে তোকে নিয়ে ওই চিন্তাটা আমি এখনো ভুলতে পারি না। তবে খোদা যা করেন ভালোর জন্য করেন জানিস তো। তোর বাবা যদি এই বিয়েটা না করাতো হয়তো তোরা ওকে আনতেই পারতি না, বা তুই ওকে হারিয়ে ফেলতি। তাই এসব কিছু চিন্তা না করে ওর ভরসা হ। ও তোকে যাতে বিশ্বাস করতে পারে সেই স্থান হ। সময় দে, দেখবি সময়ের সাথে সাথে সব আগের মতো সুন্দর হয়ে উঠেছে। আরো অনেক কথা বুঝালো ফারজানা বেগম, তারপর ওয়াশিদকে ছেড়ে বলে, তুই থাকুর জন্য প্রয়োজনীয় জিনিসগুলোও আনতে হবে। এখন একটু স্বাভাবিক থাক। তুই যত স্বাভাবিক থাকবি উক্তিরও সাধারণ হতে তেমন সুবিধা হবে। ও আমাদের চেনে না তোকে চেনে, তাই তুই ওর ভরসাস্থল হ। কথাটা বলেই তিনি চলে গেলেন। এলেন মিনিট 10 বাদে। একটা ওয়াশরুমের প্রয়োজনীয় সামগ্রীগুলো ওয়াশরুম সামনে দাঁড়িয়ে দুটো টোকা দিতেই উক্তি ধীরে খট করে দরজা খুলে নিয়ে নেয়। তারপর বিছানায় এনে রাখা কয়েকটা শাড়ির মাঝে থেকে একটা সবুজ ও গোলাপি রঙের সংমিশ্রণে একটা শাড়ি এনে দিল। শাড়ি পরে কখনো থাকা হয়নি উক্তির, তবুও ফারজানা বেগমকে না বলতে পারল না। শাড়িটা চুপচাপ নিয়ে নিল, তারপর দরজা বন্ধ করে দিল। ফারজানা বেগম ঘুরে আবারও সারা রুমটায় আরেকবার চোখ বুলিয়ে দেখে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন ওয়াশিদকে খেতে যেতে, তবে ওয়াশিদ জানায় সে খাবে না। তাই ফারজানা বেগমও আজকে আর জোরাজুরি করেল না। এম ড্যাশ 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 ড্যাশ। অনেকটা অতিবাহিত হবার পর ওয়াশরুমের দরজা খট করে শব্দ হওয়ায় ওয়াশিদ চোখ থেকে চোখ সটিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। উক্তি বেরিয়েছে। একদম ফ্রেশ লাগছে মেয়েটাকে। প্রেজেন্টেশন বা নর্মাল অনুষ্ঠান ছাড়া উক্তিকে তেমন একটা শাড়িতে দেখেনি ওয়াশিদ, তবে এখন দেখতে মন্দ লাগছে না। ভেজা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে হেলোমেলো হয়ে লেপ্টে আছে, সাথে গড়িয়ে পড়ছে পানি। উক্তির সেদিকে খেয়াল নেই। সে শান্ত ভঙ্গিতে ওয়াশরুমের লাইন বন্ধ করে পিছনে ঘুরতেই চোখ পড়ে বিছানায় টানটান হয়ে শুয়ে উক্তির দিকে তাকিয়ে থাকা ওয়াশিতের দিকে। উক্তি বিনা প্রতিক্রিয়ায় আবারও সে চোখ সরিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। ওয়াশিতের মা মেয়েরই প্রয়োজনীয় জিনিসগুলো থেকে লোশন তুলে নিয়ে তা ধীরে হাতে ও গলায় দিল। ওয়াশিদ ততক্ষণে উক্তির অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে নেন। উকৃতি অতি স্বাভাবিকভাবে প্রতিটা কাজ করছে। ওয়াশিদ একটু ভরকায়, তবে উক্তি এহেন আচরণের মানে বুঝতে পারে না।
উক্তি নিজের সব কাজ শেষ করে ধীর পায়ে বিছানায় যে বসে পা তুলে অতি সহজে শুয়ে পড়ে হেতেই কিছুটা চমকে লাফিয়ে উঠে ওয়াসিদ তারপর জিজ্ঞেস করে, এখানে শুবি? উক্তির সময় ব্যয় করে বলে, তাহলে কি বারান্দায় শোবো? না। আর জবাব করল না উক্তি। ওয়াসিদ বুঝল উক্তি এখানে থাকবে, তাই সে ভাবল সে সোফায় যে ঘুমাবে, তাই উঠতেই উক্তি গম্ভীর কণ্ঠে শুধায়, কোথায় যাস? সোফায়। কেন? ঘুমাতে। এখানে কি হয়েছে? এখানে তো তুই। আমার পুরো বিছানা লাগবে না। তাই দয়া করে অতি দরদি না হলে খুশি হব। আর উঠল না ওয়াসিদ। ধীরে উক্তির পাশে শুয়ে পড়ে তারপর আবারও কিছু একটা ভেবে পাশের ল্যাম্প জ্বালিয়ে দিয়ে উঠে রুমের বড় লাইটটা বন্ধ করে দেয়। উক্তি কিছু বলল না, চুপ করে চোখ বন্ধ করে অনেকটা সময় শুয়ে রইল, অথচ দুজনই জানে আজকে কারোই চোখে ঘুম আসবে না। অনেকটা সময় পর উক্তি ধীর গলায় শুধায়, কেন করলি ওয়াসিদ? ওয়াসিদের বুঝতে সময় লাগেনি উক্তি কিসের কথা বলে, তাই সেও শান্ত গলায় জবাব করে, আমি জানতাম না। উক্তি এবার উত্তেজিত হয়ে উঠে বসল, তারপর কিছুটা রাগত্ব স্বরে বলে, মিথ্যা। ওই দিন পর্যন্ত তুই থাকতে বললি, আর আজকে? আজকে আমার তোকে বিশ্বাস হচ্ছে না। কেন করলি? ওয়াসিদ উঠে বসে পাশের ল্যাম্পটার আলো বাড়ালো, তারপর উক্তির মুখের দিকে তাকালো। উক্তির চোখের অশ্রু টলমল করছে। সেই চোখে চোখ রেখেই ওয়াসিদ বলে, আমার চোখের দিকে তাকিয়ে একবার বল, অবিশ্বাস করিস আমায়। কেন করলি ওয়াসিদ? ওয়াসিদের বুঝতে সময় লাগেনি উক্তি কিসের কথা বলে, তাই সেও শান্ত গলায় জবাব করে, আমি জানতাম না। উক্তি এবার উত্তেজিত হয়ে উঠে বসল, তারপর কিছুটা রাগত্ব স্বরে বলে, মিথ্যা। ওই দিন পর্যন্ত তুই থাকতে বললি, আর আজকে? আজকে আমার তোকে বিশ্বাস হচ্ছে না। কেন করলি? ওয়াসিদ উঠে বসে পাশের ল্যাম্পটার আলো বাড়ালো, তারপর উক্তির মুখের দিকে তাকালো। উক্তির চোখের অশ্রু টলমল করছে। সেই চোখে চোখ রেখেই ওয়াসিদ বলে, আমার চোখের দিকে তাকিয়ে একবার বল, অবিশ্বাস করিস আমায়। উক্তি ওয়াসিদের চোখে তাকালো ঠিকই, তবে বলতে পারল না। তার মন তার সাথে ধোঁকাবাজি করছে। মন একটা বলছে, তার মস্তিষ্ক আরেকটা বলছে। সে কি বিশ্বাস করবে দ্বিধাদ্বন্দ্বে আছে। ওয়াসিদ তাকিয়েই রইল, তবে উক্তি জবাব করতে পারল না। এলোমেলো দৃষ্টি ফলে বলে, ঘুমা, আমার টায়ার্ড লাগছে। কথাটা বলেই উল্টো দিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ওয়াসিদ অনেকটা সময় তাকিয়ে রইল, তারপর উঠে কাবার্ডের কাছে যেয়ে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটা লম্বা শাওয়ার নিতে হবে। মাথা ঠিক কাজ করছে না। আর না এখন ঘুম আসবে, তাই এর থেকে ভালো কোনো উপায় নেই। ওয়াসিদ ওয়াশরুমে চলে যাবার টের পেতেই উক্তি চোখ খোলে, তারপর সোজা হয়ে শুয়ে বারান্দার দিকে তাকায়। ওই দিকটা অন্ধকার, একদম উক্তির বর্তমান অবস্থার মতো। ওয়াসিদকে উক্তি অবিশ্বাস করে তেমন নয়, তবে লাস্ট কয়েকদিনের কিছু আচরণে উক্তিকে এমনটা ভাবতে বাধ্য করছে। এখন কি করবে উক্তি? ওয়াসিদ ওয়াশরুম থেকে বেরিয়েছে তা টের পেতেই উক্তি আবারও চোখ বন্ধ করে ফেলে। তবে মৃদু আলোর কারণে ওয়াসিদ তা ঠিকই দেখতে পারে। তবে প্রতিক্রিয়া করেন না, উল্টো বারান্দায় চলে যায়। বারান্দায় এসে অনেকটা সময় বসে থাকে ওয়াসিদ। মন শান্ত হচ্ছে না। উক্তি যদি একটা বার বলতো ওয়াসিদকে অবিশ্বাস করে, তাহলে উক্তিকে নিজের থেকে দূরে রাখত। আর এর জন্য যা করার লাগে তা সে করত। অথচ উক্তি নিজেও জানেন না উক্তি কি চায়, উক্তি নিজেও জানেন না তার সাথে কি হয়েছে। কেন ওয়াসিদকে সে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে রাখছে? কি চায় উক্তি? কেন হচ্ছে এসব? ওয়াসিদ মায়ের কথা বলার সব কথা ভাবল। আসলেই সে যেগুলো ভেবে রেখেছিল। এমন হলে সে কখনোই উক্তিকে পেত না। হোয়াট ইফ উক্তির আজকে আসলেই বিয়ে হয়ে যেত, তা ওরা কেউই জানত না। কিন্তু হয়েছিল কি? উক্তি কেন তাকে সব বলছে না? এম ড্যাশ 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 ড্যাশ। এরপর মাঝ থেকে কেটে গেছে সপ্তাহ দুয়েক। উক্তির বাবা ফিরে এসেছেন অফিসের কাজ থেকে, তবে উক্তির বিয়ে নিয়ে এমন ঝামেলা হয়েছে সব শুনে সে উক্তির সাথে যোগাযোগ করতে চেয়েছিল, তবে কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি। তাই উক্তির বাসাও শাহিরা বেগমের সাথে ভালোই কথা কাটাকাটি হয়েছে। এর কারণে শাহিরা বেগম নিজের ভুল বুঝেছে, সাথে উক্তির বাবাও বুঝেছে এই সবের পিছনে কোথাও না কোথাও নিজেও দোষী ছিল। উক্তির মা নেই, তাই ওকে এতটাই মাথায় তুলে রেখেছিলেন যে তার যে সারিকা নামের আরও একটা মেয়ে আছে তাই ভুলে গেছেন। তাই কিছুটা টলে গেছেন তিনি। এদিকে উক্তি নিজেও চায় না আর বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখতে। এই কদিনে ওয়াসিদ উক্তির সাথে কথা বলার চেষ্টা করেছে, তবে উক্তি একটা কোথাও বলেনি। ফারজানা বেগমের সাথেই বেশি সময়টা থাকে উক্তি। ভার্সিটি যাবে কিনা সে ব্যাপারে উক্তি কিছু বলেনি। ওয়াসিদও বেশ কয়েকবার এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তবে সে নিরুত্তর থাকায় পরে আর কিছু বলেনি।
আজকে একাই ভার্সিটি এসেছে ওয়াশিদ। ওয়াশিদকে দেখতেই নীরব আর আনন্দ এগিয়ে আসে। ওয়াশিদ শান্ত চোখে ওদের দুজনকে দেখে জিজ্ঞেস করে, নন্দিতা আসেনি? নিবর টিচ করার মতো বলে, নন্দিতাকে তুই খুঁজে কি করবি? ওরে তো আনন্দ খুঁজবে। তুই বল উক্তির কি অবস্থা? ওয়াশিদ কিছু বলার পূর্বই আনন্দ হেসে বলে, উক্তিকে খুঁজবে কেন? উক্তি তো ওর সাথেই থাকে। এমন আরো অনেক তীর্যমূলক কথা বলতেই ওয়াশিদ গম্ভীর কণ্ঠে বলে, উক্তি আমার সাথে থাকে, তোরা এত শিওর কিভাবে? নীরব খিকখিক করে হেসে বলে, তার ব্যবস্থা তো আনন্দ আর আমি করে দিলাম। তোর উচিত উঠতে বসতে আমাদের খাতিরদারি করার। ওয়াশিদ কপাল কুঁচকায়, তারপর বলে, কি বলতে চাইছিস? ক্লিয়ার করে বল। এত প্যাঁচানো কথা ভাল লাগে না। আনন্দ ওয়াশিদের কাঁধে হাত রেখে বলে, ধৈর্য ধর বন্ধু, সব বলছি। দ্রুত বল। নীরব এবার সিরিয়াস ভঙ্গিতে উইদিনের উক্তির সাথে বলা সব কথা বলে দম নেয়। তারপরে কি হয়েছে তা বলতে শুরু করে। উক্তির সাথে কথা বলার পর আমি একবার ভেবেছি তোকে কল দেব, তবে ভাবলাম তুই যদি উল্টোপাল্টা কিছু করে ফেলিস, তাই আগে তোকে কল না দিয়ে কল দিলাম আনন্দকে। সব ওরে বলতেই আনন্দ কিছুটা অবাক হয়। তারপর নন্দিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নন্দিতা গ্রামে। আর উক্তিকে যদি আমরা তুলে আনি তাহলে ব্যাপারটা কেটে যাবে। তাই আমরা দুইজন ভাবলাম তোর বাবার সাথে কথা বলি। তুই বাসায় ছিলি না, তাই আমরা দুইজন প্ল্যান করে আঙ্কেলর সাথে কথা বললাম। আর বললাম, তুই যাকে ভালোবাসিস তার আজকে বিয়ে, আর তার কারণেই তুই বাসায় নাই। তুই অনেক ভেঙে পড়েছিস, কিন্তু সমবয়সী দেখে কাউকে বলতে পারছিস না। আরও কিছু ইমোশনাল কথা বলার পর আঙ্কেল বলল, সে ব্যাপারটা দেখবে। তবে প্রথমে ভরসা পাইনি, তাই আমি উক্তিদের বাসার ওখানেই ডাইরেক্ট চলে গেছিলাম, আর তোর বাবাকে ফলো করেছে আনন্দ। যখন দূর থেকে দেখলাম তুই উক্তিদের কলোনিতে গেছিস, তখন একটু নিশ্চিত হয়েছিলাম। তারপর তো উক্তিকে দেখে বুঝলাম বিয়ে হয়ে গেছে। এতটুকু বলেই নীরব থামল। আর আনন্দ হাস্যোজ্জ্বল গলায় বলে, এখন তোর উচিত আমাদের ট্রিট দেয়া। এত সুন্দরভাবে তোর রানীকে তোর হাতে তুলে দিলাম। একটু ভয় পেয়েছিলাম, তবে আমরা এই যুদ্ধ সফল। সব শুনে ওয়াশিদের মাথায় হাত কিছুটা দাঁতে কিরমির করে বলে, তোরা নিজেরাও জানিস না কি করে ফেলেছিস। কথাটা বলেই আর দাঁড়ায় ওয়াশিদ। দ্রুত দৌড়ে এসে বাইক স্টার্ট দেয়। তারপর রওনা হয় বাসার উদ্দেশ্য। এদিকে আনন্দ আর নীরব বোকার মতো তাকিয়ে থেকে দুজন দুজনের দিকে তাকায়। তারপর নীরব জিজ্ঞেস করে, কি হলো ওর? কে জানে, ওয়াশরুমে যাইব মনে হয়। আনন্দ শব্দ করে হেসে ফেলে, তারপর বলে, তুইও না নিবর। সিরিয়াস মোমেন্টে এসেও তেরো এসব কথা যাবে না। না। এম ড্যাশ 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 ড্যাশ। উক্তি নাস্তা করে অনেকটা সময় ড্রয়িং রুমে বসে ফারজানা বেগম আর ওয়ার্দা ও ওজিফার সাথে দুষ্টুমি করে এসে কেবল নিজের ঘরে ঢুকেছে, তৎক্ষণাৎ কানে হ্যালো ফারজানা বেগম চিৎকার দিয়ে কান্না। ভরকে গেল উক্তি। দ্রুত রুম থেকে দৌড়ে নিচে নামল। উনাকে ধরে রেখেছে জাতি ভাবি। পাশেই ওজিফা আর ওয়ার্দা দাদুকে কাঁদতে দেখে ওরাও কাঁদছে। উক্তি হতবাক মুখের সামনে এসে দাঁড়াতেই ফারজানা বেগম আরেকটু শব্দ করে কেঁদে উঠলেন। তারপর উক্তিকে ধরে বলে, আমার ওয়াশিদ, আমার পোলাটার বিপদ কাটেন না কেন আম্মা? ও এত বিপদে পড়ে কেন? ডোক গিলল উক্তি। আবার কি হয়েছে? কলিজা ধরফর করছে তবুও কাপা গলায় বলে, ওয়াশিদের কি হয়েছে আম্মু? কান্নার তোরে কথা বলতে পারছেন না ফারজানা বেগম। উক্তিকে জড়িয়ে ধরে কাঁদছে। উক্তির মনে কি হচ্ছে উক্তি নিজপদ জানে না। প্রশ্নবিদ্ধ চোখে জাতি ভাবির দিকে তাকালে জাতি ভাবি নির্জীব মুখে বলে, ওয়াশিদ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ওরে হসপিটালে নিয়ে গেছে মানুষ, ওর বাপে গেছে হসপিটালে। এলোমেলো হলো তার মস্তিষ্ক। কি বলবে বা কি বলা উচিত উক্তি বুঝতে পারছে না। অথচ ততক্ষণে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ফারজানা বেগমকে থামানো যাচ্ছে না। উক্তি ফারজানা বেগমের দিকে তাকিয়ে তার পিঠে হাত বুলালো, তারপর শান্ত গলায় বলে, আম্মু, শান্ত হন। ওয়াশিদের কিছু হবে না। আব্বু আছে ওখানে। ফারজানা বেগম মাথা নাড়িয়ে আবারও উক্তির কাছে বলে, হসপিটালে যাবি উক্তি? আমার পোলাটার জন্য মনটা কেমন লাগছে। চল আয় আমার সাথে। উত্তরের অপেক্ষা করলেন না ফারজানা বেগম। দ্রুত উক্তির হাত ধরে উঠে দাঁড়ালো। তারপর জাতির দিকে তাকিয়ে বলে, জাতি মা ঘরের দিকে খেয়াল রাখিস। ওয়ার্দা আর ওজিফার দাদু ছোট বাবাকে দেখে চলে আসবো। ছোট মাকে নিয়ে যাই। আর জাতি ফাইমানকে কিছু বলার দরকার নাই। জাতি মাথা নাড়ালো, আচ্ছা আম্মা। ওয়ার্দা আর ওজিফাও মাথা নাড়ায়। ফারজানা বেগম সাথে সাথেই উক্তিকে নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। উক্তি প্রতিক্রিয়া করতে পারছেন না, অথচ তার ছোট্ট হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাইছে ওয়াশিদের চিন্তায়। এসব কেন হচ্ছে সে জানে না, তবে সে ওয়াশিদকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে।
সে জানে ওয়াসিদ যেভাবে উক্তিকে ভালোবাসবে সেভাবে অন্য কেউ উক্তিকে ভালোবাসতে পারবে না। এই দিনে এই বাসার প্রতিটি মানুষে অভ্যস্ত হয়ে গেছে উক্তি, কিন্তু ভাগ্য ভাগ্য তাকে এত দুঃখ দেয় কেন? কি চায় ভাগ্য তার কাছে? অপারেশন থিয়েটারের সামনে বসে আছে উক্তি, ফারজানা বেগম, ওসমান সাহেব ও ম্যানেজার ফারুক আহমেদ। সবার মুখে এখন অপেক্ষা। উক্তি নিঃশব্দে কাঁদছে, সাথে ফারজানা বেগমও ফ্যাচফ্যাচ করে কাঁদছে। ওসমান সাহেব দুইজনকে দেখল, তার নিজেরও চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ছেলেটা এত বেখেয়ালি আচরণের কারণে তাদের আরো কত বিপদে পড়তে হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ওসমান সাহেব। আর তখনই কেবন ঠেলে একজন ডক্টর বেরিয়ে এলো। ওসমান সাহেব উঠে এলো, তবে সে কিছু বলার আগেই উক্তি এসে দাঁড়িয়ে উৎকণ্ঠা ও চিন্তিত গলায় বলে, ওয়াসিদ। ডক্টর, ওয়াসিদের কি অবস্থা? ওর সাথে দেখা করতে পারবো? ওরও কি জ্ঞান আছে? উক্তির এমন পাগলামো ও চিন্তিত গলা শুনে থমকালো ওসমান সাহেব। ফারজানা বেগম উক্তির মুখে চেয়ে আছে। উক্তি এখনো ডক্টরের দিকে তাকিয়ে আবারও তাড়া দিয়ে বলে, কি হলো ডক্টর? কিছু বলছেন না কেন? ডক্টর মুখের মাস্ক খুলে বলে, উত্তেজিত হবেন না। প্রেসেন্টের হেলমেট ছিল বিধায় মাথায় কিছু হয়নি, তবে পা ভেঙেছে, সাথে হাতে গভীর ক্ষত এসেছে। প্রপার রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে। কমপক্ষে 2 মাস বেড রেস্ট। উক্তি ভিতর থেকে একদম ভেঙে গেল বোধ হয়। তবুও বলে, দেখা করা যাবে। ডক্টর হাসলেন মৃদু, তারপর বলে, কিছু সময়ের মধ্যে কেবিনে শিফট করা হবে। আর এখন জ্ঞান নেই, জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথাটা বলেই ডক্টর সাহেব চলে গেল। উক্তি ঢোক দিলে পিছনে ফিরতে ওসমান সাহেব ও ফারজানা বেগমকে দেখে একটু লজ্জা পেল। সে এতটাই ঘাবড়ে গেছিল যে তার খেয়ালই নেই এখানে সে একা নেই। স্বয়ং ওয়াসিদের বাবা মা উপস্থিত। তাদের নিজেরও চিন্তা থামছে না। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখতে হবে কখনো কল্পনাও করেননি। উক্তি এক দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে আছে। চোখে অশ্রু, ঠোঁট কাঁপছে। তার মনে হচ্ছে যেন প্রতিটা সেকেন্ড ওর বুক ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে। ওয়াসিদ, যে মানুষটা সবসময় ওকে আগলে রাখত, আজ তাকেই এমন হবে। ফারজানা বেগম হাত ধরে উক্তির কাপা কণ্ঠে বলে, ওর কিছু হবে না, তাই না মা? তাই না? উক্তি ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, ওর কিছু হবে না আম্মু, আপনি চিন্তা করবেন না। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খোলে। একজন নার্স বেরিয়ে আসে। সবাই উঠে দাঁড়ায়। আপনারা ওর আত্মীয়? ওসমান সাহেব এগিয়ে গিয়ে বলেন, হ্যাঁ, আমি ওর বাবা। নার্স শান্ত গলায় জানায়, অস্ত্রোপচার সফল হয়েছে। ও এখন স্ট্যাবলে আছে। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে, তারপর কেবিনে শিফট করা হবে। এখনো জ্ঞান ফেরেনি, তবে চিন্তার কিছু নেই। ফারজানা বেগম হাউমাউ করে কাঁদতে শুরু করে, তবে এবার সেটা স্বস্তির কান্না। উক্তির চোখে জল থেমে গেছে, তবু বুকের ভিতর কাঁপন কমে না। ওসমান সাহেব ফারুককে বলে, বাসায় খবর পাঠাও, সবাই যেন চিন্তা না করে। ফারজানা বেগম এবার উক্তির দিকে ফিরে বলেন, আমার ছেলেটা। উক্তি, তুই ওর পাশে একটু বসো না মা। দেখ না ছেলেটা যদি রেসপন্স করে। উক্তি মাথা নাড়ে। তার হাত এখনো কাঁপছে। এটা আসলেই হবে কিনা উক্তি জানে না, তবে সে যে বসবে। সাথে নিজের মনে বলে, তুই যদি চোখ খুলিস ওয়াসিদ, আমি তোর চোখে চোখ রেখে বলবো, বিশ্বাস করি, তোর উপর আমার আস্থা আছে। ড্যাশ। পরের দিন সন্ধ্যার দিকে নার্স এসে জানালো, ওয়াসিদ হুঁশে এসেছে, কিন্তু খুব দুর্বল। কেউ একজন দেখা করতে পারবে। ফারজানা বেগম প্রথমেই বললেন, উক্তি যাবি তুই? তোর জন্যই ছেলেটা বাঁচল। তোর নামই তো বেঁচে থাকার কারণ ওর। উক্তি চমকে তাকালো। আম্মু, আমি আমি কিভাবে? তুই যা। আমার মনে হয় তোকেই আগে দেখা উচিত ওর। উক্তি ধীরে ধীরে ওয়াসিদের কেবিনের দিকে এগিয়ে যায়। দরজাটা খুলে ভিতরে ঢুকতেই দেখে, ঘর অন্ধকার নয়, তবে আলোর মাত্রা কম। ওয়াসিদ চোখ বন্ধ করে শুয়ে আছে, নিঃশ্বাসগুলো ভারী। তার কপালে ব্যান্ডেজ। চোখ দুটো আস্তে আস্তে খুলে উক্তির দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকলো দুজন। তারপর উঠে বসতে চাইল। উক্তি সাহায্য করল। উঠে বসার কিছুক্ষণ পর ওয়াসিদ মৃদুস্বরে বলল, তুই এলি? উক্তির গলা কেঁপে উঠে মাথা নিচু করে কান্না আটকাতে চাইছে, হচ্ছে না। তবুও বলে, হ্যাঁ, আমি এলাম। তুই ভালো আছিস? ওয়াসিদ হালকা হাসে। তুই যদি থাকিস, ভালো থাকবো। উক্তি হঠাৎ করে আর নিজেকে ধরে রাখতে পারে না। ওয়াসিদকে জড়িয়ে ধরে উচ্চ শব্দে কান্না করে দেয়, সাথে চোখের পানি গড়িয়ে পড়ে। ওয়াসিদের একটু কষ্ট হয়, তবুও চুপ। উক্তি কান্না করতে করতে বলে, আমি অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার কি আছে? তোর যদি কিছু হয়ে যেত। ওয়াসিদ জবাব দেয় না। অনেকটা সময় পার হবার পর ছোট করে খুব কষ্ট জিজ্ঞেস করে,
ভালোবাসিস আমাকে? উক্তি উক্তি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ফিসফিসিয়ে বলে, হুম, তোকে হারাতে চাই না। ওয়াসিদ ক্লান্ত চোখে উক্তির পিঠে হাত রাখে, তারপর শান্ত গলায় বলে, তাহলে কথা দে, কখনো আমার চোখ থেকে চোখ ফেরাবি না, অবিশ্বাস করবি না। উক্তি আবারও সম্মতি দিয়েই ওয়াসিদের বুকে পড়ে রায় আর ধীরস্বরে বলে, কখনো না, কথা দিলাম। দরজার বাইরে ফারজানা বেগম চোখ মুছতে মুছতে দাঁড়িয়েছিলেন, মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। তার ছেলে আর পুত্রবধূ অবশেষে একসাথে। সময়ের হিসেব কেউ রাখেনি ঠিকঠাক। তবে 1 সপ্তাহ কেটে গেছে। হাসপাতালের হালকা সাদা দেওয়ালের মাঝে যেন দিনরাত্রির পার্থক্য নেই। ওষুধের প্রভাবে এই নীরব নিস্তব্ধতায় ওয়াসিদ চোখ খুলেছিল খুব কম। ডাক্তার বলেছিল, বাইক অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় রিকভারি করতে একটু সময় লাগে, সাথে মাথায় হালকা আঘাত ছিল, তবে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। উক্তি সেই প্রথম দিন থেকেই ওয়াসিদের ছায়া হয়ে হাসপাতালেই ছিল। নীরব, আনন্দ, নন্দিতা এসেছিল ওদের দেখতে। সাথে নীরব আর আনন্দ নিজেদের করা পাকনামির জন্য ক্ষমা চেয়েছে, ওরা লজ্জিত। সাথে নন্দিতা এসব শুনে একটু অবাক হয়েছে, সাথে খুশি হয়েছে এই ভেবে যে এবার যদি উক্তি একটু শান্তিতে থাকতে পারে। উক্তিও নিজের অজান্তেই ওর সমস্ত অস্তিত্বে জমে থাকা অভিমান, রাগ, কষ্ট, সব ঘটনা জানার পর সব ফিকে হয়ে গিয়েছিল ওয়াসিদের নিথর নিঃশ্বাস দেখে। আর এখন যখন ওয়াসিদ ধীরে ধীরে সুস্থ হচ্ছে, উক্তি কিছুটা নীরব, কিছুটা শান্ত, কিছুটা অপরাধবোধে ভরা। কেবিনে ঢুকে উক্তি চুপচাপ ওয়াসিদের পাশে বসল। ওয়াসিদ তাকিয়ে রইল ওর দিকে। চোখে একটা ক্লান্ত ভালোবাসা। এই মুগ্ধতা শেষ হবার নয়। তুই? ওয়াসিদের গলা ভাঙা। উক্তি ওয়াসিদের দিকে তাকিয়ে হেসে বলল, চুপ কর, বেশি কথা বলিস না। ডাক্তার বলেছেন বিশ্রাম দরকার। তুই রাগ করিসনি? ধীরে ধীরে জিজ্ঞেস করল ওয়াসিদ। উক্তি মাথা নাড়িয়ে বলল, তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। ওয়াসিদ একটুখানি হাসে, খুব হালকা। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলে, আমার জীবনটা তো তোর হয়ে গেছে উক্তি। উক্তি কাপা হাতে ওয়াসিদের হাত ধরে ফেলে, চোখে জল আসে ঠিকই, তবে এবার আর অবিশ্বাসের জন্য নয়, ভালোবাসার ভয় থেকে। এম ড্যাশ 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 ড্যাশ। হাসপাতালের ঘরটা নিঃশব্দ। সন্ধ্যার আলো জানালা দিয়ে মেঝেতে পড়েছে নরম লালচে ছায়া হয়ে। ওয়াসিদ বিছানায় হেলান দিয়ে বসে, ক্লান্ত কিন্তু চোখে একরাশ প্রশান্তি। উক্তি এক হাতে ওর ওষুধের বাক্স গুছাচ্ছে, অন্য হাতে ওয়াসিদের কাঁধে কম্বলের খুঁটটা ঠিক করে দিচ্ছে। তুই এখনো ভয় পাস? হঠাৎ জিজ্ঞেস করল ওয়াসিদ, চোখে একটা প্রশ্নচিহ্ন। উক্তি থেমে গিয়ে ওর চোখে চোখ রাখে। তারপর শান্ত গলায় জবাব করে, তোর থেকে দূরে যাওয়ার ভয়টা এখন অনেক বেশি। ওয়াসিদ ধীরে ধীরে ওর আঙুল চেপে ধরে। উক্তির হাতটা একরকম কাঁপছিল, হালকা শীতের মতো। তুই জানিস না উক্তি, ওয়াসিদ ফিসফিস করে, আমার সমস্ত ভুল, সমস্ত রাগ, সব না বোঝা তোর চোখের জল এক নিমিষে মুছে দিয়েছে। উক্তি নিঃশব্দে মাথা নামিয়ে নেয়, গালে এক ফোঁটা টলমল জল জমে ওঠে। ওয়াসিদ ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি হয়তো কিছু বলিনি কখনো, কিন্তু আমার ভিতরের প্রত্যেকটা লড়াই তুই চুপচাপ লড়ে যাচ্ছিস। আমিও তো বুঝতে পারিনি কবে থেকে তোকে ভালোবেসে ফেলেছি। উক্তি জবাব দেয় চাপা গলায়। ওয়াসিদ ধীরে ওর গাল ছুঁয়ে চোখের জল মুছে দেয়। তারপর স্নিগ্ধ গলায় বলে, চল, এবার সব ভুলে এক নতুন শুরু করি। শুধু তুই আর আমি। উক্তি চুপ করে থাকে এক মুহূর্ত। তারপর ওয়াসিদের কাঁধে মাথা রাখে, চোখ বন্ধ করে, নিঃশ্বাসে বলে ওঠে, তুই আবার আমাকে আমার করে নিস ওয়াসিদ। ওয়াসিদ ঠোঁটের কোণে ম্লান এক হাসি টেনে নেয়। তারপর বলে, তুই তো কখনো আমার ছিলিস না উক্তি, তুই আমার রক্তে ছিলি, শ্বাসে ছিলি, ছায়ায় ছিলি। তোর জন্যই তো আমি এখনো বেঁচে আছি। একটা ছোট্ট চুমু ওর কপালে রেখে ওয়াসিদ সেই চুপচাপ অধিকারটুকু আবার দাবি করে নেয়, প্রেমের, ভালোবাসার, জীবনের। এম ড্যাশ 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 ড্যাশ। আজকে ওয়াসিতে হসপিটাল থেকে রিলিজ করা হবে। তাই ফারজানা বেগম আর ওসমান সাহেব সকাল থেকে উপস্থিত। ওসমান সাহেব চায়নি কোনো ঝামেলা বাড়াতে, তাই ওয়াসিদের পুরোপুরি সুস্থ হবার আগে পর্যন্ত ওকে হসপিটালেই রেখেছেন। আর তার সঙ্গী হিসেবে সারাটার সময় ছাড় মতো পাশে ছিল উক্তি, যা ফারজানা এবং ওসমান দুজনকেও মুগ্ধ করেছে। আর তারা রিয়েলাইজ করেছেন উক্তি ওয়াসিদের জন্য যোগ্য অর্ধাঙ্গিনী। এম ড্যাশ 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 ড্যাশ। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বিন্দু বিন্দু জলের দাগ জমে আছে, আর ঘরের ভিতরে ঝিমঝিমে আলো। ওয়াসিদ পরশুদিন হাসপাতাল থেকে ফিরে এসেছে। বিশ্রামের অজুহাতে, ভালোবাসার ছায়ায় তারা আজ এক ছাদের নিচে।
উক্তি খালি পায়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভেজা চুল থেকে পানি চুয়ে পড়ছে। একটা সাদা শাড়ি গায়ে, যার আঁচলটা বৃষ্টিতে আরো ঘন হয়ে ওর শরীরের প্রতিটি বাক্যে স্পষ্ট করে তুলেছে। ওয়াসিদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। হঠাৎ চোখে মুখে একরকম আবেগ ভেসে ওঠে। লাস্টবারও উক্তি এমন সাদা জামায় বৃষ্টিতে ভিজে ওয়াসিদকে ঘায়েল করেছে। আর আজকে যেন এত বছর পরে এই মুহূর্তেই সে বুঝতে পারছে আগের থেকেও সে কতটা ভালোবাসে উক্তিকে। ভেতরে আয়, ওয়াসিদ বারান্দার সামনে দাঁড়িয়ে নরম গলায় বলে। উক্তি ঘুরে দাঁড়ায়, চোখে একরাশ শান্তি, অথচ গভীরে ভয়াবহ টান। অথচ এক পাও নড়ল না মেয়েটা। ওয়াসিদ অনেকটা সময় তাকিয়ে রইল, তারপর নিজের হাত বাড়িয়ে দিতেই উক্তি ধীরে ওয়াসিদের হাত ধরে তার দিকে এগিয়ে আসে। ওয়াসিদের খুব কাছে আসে উক্তি। ওয়াসিদ তাকিয়ে দেখল, উক্তির চোখ আজ অন্য কিছু বলছে, অদ্ভুতভাবে টানছে। অনেকটা সময় তাকিয়ে থাকার পর উক্তি নিজেই এগিয়ে এসে ওয়াসিদের গালে হাত রেখে খুব কাছে এসে ঠোঁট নিজের আয়ত্তে নেয়। প্রথমে চমকালেও উক্তি নিজে থেকে ধরা দেয়াতে ওয়াসিদ যেন নিজের খোলস ছেড়ে জাপটে ধরল মেয়েটাকে। কটিদেশে চাপ প্রয়োগ করে নিজের সাথে মিশিয়ে নেয় ওয়াসিদ। তারপর ধীরে ধীরে রুমের ভেতরের দিকে এগিয়ে এসে বিছানার সামনে উক্তিকে মুক্ত করতেই উক্তি নিজের ভেজা শরীরে বসে পড়ে বিছানায়। উক্তি বসতেই ওয়াসিদ আর আবারও উক্তির ওষ্ঠ লুফে নেয়, সাথে ওর সামনাসামনি এসে বসে। তারপর ওষ্ঠ ছেড়ে ওর ভেজা চুলগুলো সরিয়ে নেয় কাঁধ থেকে। হাতটা গলায় গিয়ে থামে, খুব আস্তে ঠোঁট ছয় ওর কানের নিচে। তারপর ফিসফিস করে বলে, ক্যান আই গেট এ প্লেজার মাই রেবিট? ডোক গিলল উক্তি। শরীর আলতো কেঁপে উঠল, তবুও কাপা গলায় বলে, হুম। কথাটা বলেই উক্তি ধীরে চোখ বন্ধ করে দেয়। শ্বাস গাঢ় হয়ে আসে। ওয়াসিদ ওর কানে আবারও ফিসফিস করে বলে, আজকে তোকে ওই দিনের মতো লাগছে, জানিস? আমি জানি। উক্তি ওয়াসিদের চোখে চোখ রেখে বলেই ওর গালে হাত রেখে ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। চুমুটা প্রথমে ধীরে, তারপর গাঢ় হয়ে ওঠে, যেন ওরা জনেই দীর্ঘ অপেক্ষার এক জমে থাকা পিপাসা একে অপরের মধ্যে মিশিয়ে দিচ্ছে। ওয়াসিদ ওর গাল, গলা, কাঁধ প্রতিটা জায়গায় ছুঁয়ে দেয়। ওরা দুজনেই আর কোনো কিছুর ধার ধারে না, শুধু নিঃশ্বাসে, স্পর্শে, শব্দে কথা বলে, প্রেমের, আকাঙ্ক্ষার, তৃষার। উক্তির নখ ওয়াসিদের পিঠ আঁচড়ে দেয়। ওয়াসিদ ওর কোমর জড়িয়ে চেপে ধরে, যেন কোনোভাবেই ওকে আর হারাতে চায় না। বৃষ্টির শব্দ ঘরের ভিতর ঢুকে পড়ে। বিছানায় ছড়িয়ে থাকে উষ্ণতা, তীব্রতা আর ভালোবাসার সুগন্ধ। তারা একে অপরকে বারবার আবিষ্কার করে, শরীরে, মনে, ভালোবাসায়। রাত গভীর হয়। বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে এখনো জমে আছে জলজ অশ্রুবিন্দু। ঘরের ভিতরে মোহময় নীরবতা, একটা অলৌকিক টান যেন স্থির হয়ে বসে আছে বাতাসে। এখন এই ভয়ঙ্কর আবহাওয়ায় উক্তি আর ওয়াসিদের মাঝখানে আর কিছু নেই, শুধু নরম ফিসফিসানি, শ্বাসের শব্দ, আর ভেজা বালিশে চাপা পড়ে থাকা দীর্ঘ শীতল আকাঙ্ক্ষা। ওরা একে অপরকে প্রথমবার স্পর্শ করে এমনভাবে, যেন দুজনেই জানে এই মিলন এখন তাদের আত্মার। ওয়াসিদ ওর ভিতর ঢুকে যায় এক নীরব গর্জনে। উক্তি এক নিঃশব্দ কান্নায় ছুঁয়ে ফেলে আনন্দ আর ব্যথার মাঝের সেই তীব্র দাগ। ওরা একে অপরের নামে দেহে আচর কাটে, ভালোবাসায় গলে যায়। আলো নিভে যায় ধীরে, শুধু বৃষ্টির কিছু বাকি শব্দ, ভেজা বিছানার গন্ধ আর উষ্ণতা, আর একে অপরের বুকে মাথা রাখা দুই নিঃশেষ প্রেমিক। এম। ভোরের আলোটা আজ একটু ধীরে ছুঁয়েছে জানালার কাছ। পর্দা নেমে আছে, তবু আলো তার নরম ছায়া ফেলে রেখেছে ঘরের কোণে। উক্তির ঘুম ভেঙেছে এক অচেনা অনুভবে, বুকে একটানা স্পর্শ, যেন কেউ ওকে সজীব করে তুলছে আঙুলের নর্মতায়। চোখ মেলতেই দেখে ওয়াসিদ খুব ধীরে উক্তির চুলে আঙুল চালিয়ে দিচ্ছে। চোখ দুটো আধ ঘুমে, কিন্তু সেই চাহনি যেন উক্তির সমস্ত গোপন চিন্তা পড়ে নিতে পারছে। উঠলি কখন? উক্তির গলা খুব নিচু, যেন ভাঙা স্বপ্নের মধ্যেও না ব্যাঘাত ঘটে। ওয়াসিদ মাথা নেড়ে বলে, তুই ঘুমুচ্ছিলি এমনভাবে, তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল অনেকক্ষণ। আর এখন? এখন তোকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করছে। ওয়াসিদের গলা আজ অস্বাভাবিক নরম, আর চোখে সেই চেনা পুড়ে পাওয়ার রংটা, যা শুধু উক্তির জন্যই থাকে। উক্তি উঠে বসতে গেলে ওয়াসিদ ওর হাত ধরে বসায়। তারপর নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আগে ভাবতাম কবে ঘুম থেকে উঠে তোকে নিজের পাশে এভাবে দেখব। আর এখন ঘুম থেকে উঠে তোকে এইভাবে পাশে পেলে কেমন লাগে। একটা শান্তি আসে বুকের ভেতর, আর একটা ভয়ও। ভয় কিসের? যদি চলে যাস। উক্তি থেমে যায়, কি বলবে খুঁজে পায় না। ওয়াসিদ তখন ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবার বলে, আমি কিন্তু তোকে ফেলে কোথাও যাব না। কারণ তুই আমার সকাল, আমার রাত, আমার সবকিছু। উক্তি। ওরা তখন আর কিছু বলে না।
শুধু জানালার রোদের মতো তারা একে অন্যকে স্পর্শ করে, আর ওই নিঃশব্দে দুজন মানুষ বুঝে যায় ভালোবাসার শব্দ ছাড়াও অনেক কথা বলে। সকালের আলো পুরো বাসাটা ভরে দিয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা ভাজার গন্ধ। উক্তি এলোমেলো ভেজা চুলে কিচেনে ঢুকতেই দেখে জাতি ভাবি চুলের রোলার দিয়ে এক হাতে বাচ্চার দুধ গরম করছেন, অন্য হাতে রুটি বেলছেন। ওজিফা আর ওয়ার্দা, ওদের জমজ ছোট পুচকিরা তখন ডাইনিং টেবিলে দাঁত মাজার ব্রাশ মুখে দিয়ে বলছে, চোতো মা, আজকে আমমা দ্রুত কবু না, আমমা কফি খাবু। উক্তি হেসে ওদের মাথায় আলতো টোকা দেয়, কফি খেলে কি বাবু বড় হয়ে যাবে নাকি? ওজিফা ভুরু কুচকে বলে, আমমা তো বউ অয়গেতি, দেখো না বাবার মতো দুটা পয়াতন। এই সময় ওয়াসি তেল ঘুম চোখে এক হাতে চায়ের কাপ, অন্য হাতে উক্তির চুল আলতো হাতে টেনে দিয়ে বলল, তুই এখানে এলি কখন? আমি ভাবছিলাম ঘুমাচ্ছে আমার রাজকন্যা। জাতি এক হাত কোমরে রেখে বলে, রাজকন্যা নাকি ভাই? রান্নাঘরে ঢুকেছে তো এখন দেখব ডিম ভাজতে গিয়ে সোজা পোড়াবে কড়াই। সবাই হেসে ওঠে। উক্তি হালকা লাজুক হেসে বলে, এত টিচ করো না ভাবি। রান্নায় উক্তি 100%তে 100। তারপর ওয়াসিদকে কনুই দিতে গুঁতো দিয়ে বলে, তোর এই রাজ্য নিয়ে আমার সন্দেহ হয়। ওয়ার্দা তখন মুখে ফেনা নিয়ে চেঁচায়, লাজ্জ মানে? চোতো বাবা আর চোতো মা তোমমা কি লাজাল্লানি কেব্য? ওজিফার সাথে সাথে বলে, চোতো বাবা লাজা, চোতো মালানি। ওয়াসিদ ওদের কোলে তুলে নিয়ে বলে, আর তোমরা আমাদের রাজ্যের পেটুক প্রিন্সেস। এখন সবাই খেতে বসো, তেলের পরোটা আর পেঁয়াজমরিচ দিয়ে মা বানিয়েছেন। ফারজানা মা তখন ট্রেতে করে খাবার নিয়ে এসে বলেন, আমার ঘরের রোদের চেয়েও বেশি আলো তো এই হাসিগুলোতেই। সবাই খেতে বসো, দেরি করো না। ঘরটা তখন যেন একটা ছোট্ট দুনিয়া, যেখানে সকালের আলো, হাসির শব্দ আর একসাথে থাকার উষ্ণতা মিলেমিশে এক রঙহীন ভালোবাসায় রাঙা হয়ে উঠছে। ড্যাশ 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 ড্যাশ। ভোরের আলো কেবল জানালার কোণে ছুঁয়ে এসেছে। ঘরের বাতাসে একরকম নিস্তব্ধতা, যেন কিছু একটা ঘটতে চলেছে অথবা ঘটে গেছে। উক্তি বাথরুমের দরজা বন্ধ করে আয়নার দিকে তাকিয়ে ছিল কিছুক্ষণ। হাতের প্রেগন্যান্সি কিটটা কাঁপছে। দুটো দাগ পরীক্ষার স্ট্রিপে স্পষ্ট। তার চোখ ছলছল করে ওঠে। গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে আছে, অথচ মুখে কিছুই আসে না। ধীরে ধীরে দরজাটা খুলে সে বেরিয়ে আসে। ওয়াসিদ তখনও ঘুমোচ্ছে, অবিন্যস্ত চুল, চোখের নিচে ক্লান্তির ছাপ। উক্তি চুপচাপ পাশে গিয়ে বসে হাত রাখে তার বুকের ওপর একটুখানি জোরে। ওয়াসিদ ধীরে চোখ মেলে তাকায়। তারপর বুঝতে না পেরে ঘুমু কণ্ঠে ডাকে, উক্তি, একটা কথা বলবো? কাপা গলায় জিজ্ঞেস করে। ওয়াসিদ তার দিকে ফিরে কপাল কুচকায় আর আধো ঘুমে বলে, বলতো, আমি শুনছি তোর কথা। উক্তি হাত ধরে তার তালুর ভেতরে সেই স্ট্রিপটা দিয়ে দেয়। ওয়াসিদ বিস্মিত হয়ে তাকায়, চোখ কুচকে বুঝতে চেষ্টা করে, তারপর হঠাৎই চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে। ঘুম হাওয়া হয়েছে। হতভম্ব মুখে জিজ্ঞেস করে, এইটা এইটা কি? উক্তি নরম গলায় মাথা ছেঁকায়। চোখে জমে ওঠা অশ্রুর ভেতর লাজ আর ভালোবাসার মিশেল। ডোক গিলে, আমরা ওয়াসিদ। ওয়াসিদ হঠাৎ উঠে বসে। তার চোখে ঘুম নেই, কেবল বিস্ময় আর অসম্ভব আবেগ। সে ধীরে উক্তিকে টেনে নেয় বুকে। তার বুকের গভীরতা উক্তির কান্না দিয়ে সেচে যায়। আমি বাবা, আমি, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, আমাদের একটা ছোট্ট জীবন আসছে, খুব ছোট্ট, খুব নিঃশব্দ, তবে আমাদেরই মতো বেখেয়ালি। ওয়াসিদ উক্তির উদরে আলতো ভাবে হাত রাখে, তারপর ধীর গলায় বলে, তুমি এখানে এত তাড়াতাড়ি চলে এলে নাকি? আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। উক্তি হাসে, কাঁদে, সেই মুহূর্তে ভোরের আলো যেন থমকে দাঁড়ায়। ড্যাশ 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 ড্যাশ। সময় কত দ্রুত যায়। উক্তির প্রেগন্যান্সির 7 মাস হয়ে গেছে। রাত তখন 3:30। পুরো রুম নিঃশব্দ, নিস্তব্ধ, শুধু জানালার কাছে হালকা বৃষ্টির শব্দ। উক্তি বিছানায় বসে একটা হাত পেটের ওপর, অন্য হাতে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে পাশে ঘুমনৃত ওয়াসিদের দিকে তাকায়। কিছুক্ষণ পর ওয়াসিদ ঘুম চোখে উঠে পাশের বাতিটা জ্বালিয়ে বলে, কি হয়েছে? ব্যথা করছে? উক্তি ধীরে মাথা নাড়ে। না, মানে হ্যাঁ, একটু অস্বস্তি লাগছে। তুই ক্লান্ত, ঘুমা। ওয়াসিদ উঠে গিয়ে এক গ্লাস কুসুম গরম পানি এনে তার পাশে বসে। তারপর ধীরে গলায় শুধায়, এখন তুই আর আমি আলাদা মানুষ না, উক্তি। এখন তুই শুধু তুই না, তোর মধ্যে আমার একটা পুরো জীবন, আমার তোর একটা অংশ গড়ে উঠছে। আমি ঘুমাবো কিভাবে? উক্তির চোখ কেমন আর্দ্র হয়ে আসে। ওয়াসিদ তার হাত ধরে বলে, আজ তোকে হেঁটে যেতে দেখছিলাম বারান্দায়। তোর ওড়নাটা বাতাসে উড়ছিল, আর তুই এক হাতে পেটটা ধরে ধীরে ধীরে হাঁটছিলে, জানিস আমার কেমন লাগছিল?
ঠিক যেন পৃথিবী থেমে আছে। আমি শুধু ভাবছিলাম, এই মেয়েটার মধ্যে আমার সন্তানের প্রথম হৃদস্পন্দন হচ্ছে। এই মেয়েটাই আমার বেঁচে থাকা। উক্তির চোখ বেয়ে জল পড়ে। ওয়াসিদ দ্রুত উঠে গিয়ে তার পাশে বসে মুখ মুছে দেয়। এই কাঁদবি না এখন। তুই কাঁদলে আমার বাচ্চাটা কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পেয়ে বড় হোক। আমি চাই ও শিখুক ভালোবাসা কিভাবে মুখে বলে না, চোখে চোখে ছুঁয়ে দেয়। উক্তি কাপা কণ্ঠে বলে, তুই কখন থেকে এতটা অনুভব করতে শিখেছিস ওয়াসিদ? কখনো বলিসনি তো এতটা ভালোবাসিস কেন? ওয়াসিদ তার কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলে, কারণ আমি জানি এই পৃথিবীতে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি সবটাই তোর মধ্যে। আর এই ছোট্ট জীবনটা যেটা তোর মধ্যে তৈরি হচ্ছে, সেটা আমার বিশ্বাসের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। এর বেশি আমি কিছুই প্রকাশ করতে পারবো না। ঘরটা নরম আলোয় ডুবে থাকে। বাইরে বৃষ্টি পড়ে, ভেতরে এক অদৃশ্য শান্তি, এক জীবনের জন্ম আর তার চারপাশে নিঃশব্দে ঘোরাফেরা করা ভালোবাসার। ড্যাশ 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 ড্যাশ। মেঘলা এক ছুটির দিন। বাইরে হালকা বাতাস বইছে, জানালার পর্দা ফুরফুরে করে ওড়ে। বাড়ির ভেতর কিন্তু ভীষণ উচ্ছ্বাস। উক্তি ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে রেখেছে রঙিন শিশুর জামা, ছোট্ট সোয়েটার, মজা, একজোড়া নরম সাদা জুতা। ওয়াসিদ 5 থেকে একটার পর একটা জামা তুলে বলছে, এইটা ছেলে হলে মানাবে, মেয়ে হলে একটু বেশি দুষ্টি লাগবে। আর যদি ওজিফা আর ওয়ার্দার মতো দুটোই হয়? উক্তি হেসে বলে। ওয়াসিদ থমকে যায়। তাহলে তো আমাকে চাকরিতে দুগুণ সময় দিতে হবে। সে ভুরু কুচকে বলে, আর তোকে দুগুণ বেশি আদর। ঘরের একপাশে একটা খালি রুম, কিছুদিন আগেও যেটা ছিল ওয়াসিদের বইয়ের ঘর, আজ তা বদলে যাচ্ছে। দেয়ালে উক্তি নিজের হাতে জলরঙে এঁকেছে চাঁদ তারা আর মেঘ। জানালার পর্দায় সেলাই করা ছোট ছোট ভালোবাসার প্রতীক, বাবা মায়ের অপেক্ষায়। উক্তির গালভরা হাসিতে লেগে থাকে প্রশান্তি, আর চোখে মিশে থাকে ভরসা। আমি কতদিন ধরে ভাবছি এই বিছানাটার একপাশে একটু বাঁকিয়ে রাখতে হবে, কারণ ও হয়তো ছোট্ট হাত দিয়ে টানবে আমার আঁচল। উক্তি বলে, হাতের রঙের দাগ মেখে। ওয়াসিদ পেছনে থেকে এসে তার গলায় ঠোঁট রাখে। তারপর ধীর গলায় বলে, আমি কেবল ভাবি ওর চোখ তোর মতো হবে, কিন্তু ঠোঁট আমার, যাতে সারা জীবন বকবক করতে পারে। তারা দুজন মিলে একটা নামের তালিকা করে। ছেলে হলে ওয়ালিহ, নোয়াম, উজাইর। মেয়ে হলে ইনারা, ইনফিরা। ওয়াসিদ শেষ নামটা দেখে কপাল কুঁচকায় আর বলে, ইনফিরা মানে কি? যার ভেতর আত্মসম্মান জেগে থাকে। তোর মেয়েকে সেটাই তো শেখাবো, তাই না? ওয়াসিদ মাথা ঝাঁকায়, তার চোখে এক ফোঁটা আবেগ জমে ওঠে। রুমের একপাশে একটা ছোট্ট ক্রিব বসানো হয়, মাঝখানে সাদা কোলবালিশ। উক্তি সেখানে তাকিয়ে বলে, এখানে ও ঘুমাবে, তুই পাশে বসে গান গেয়ে শোনাবি। ওয়াসিদ হেসে বলে, আমি তো গান গাইতে পারি না। বাবা হতে তো পারো। উক্তির কণ্ঠে এক ঝলক চুমু, নরম, নির্ভরতায় ভরা। ড্যাশ 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 ড্যাশ। রাত প্রায় 3টা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরের একটানা ঝিঝি পোকার আওয়াজ। উক্তি বিছানায় ঘুমাতে পারছে না। পিঠে ব্যথা, কোমরে টান, পেটের নিচে ভারী চাপ। তার মুখ লাল হয়ে আছে কষ্টে, ঠোঁট কামড়ে বসে আছে সে, যেন আওয়াজ না বের হয়। তবু সামান্য এক শব্দ বের হয়। হো। ঘুমন্ত ওয়াসিদ পাশে বসেই টের পায়, তার উক্তি কাঁপছে। সে চোখ মুছতে মুছতে উঠে বসে। উক্তি, এই উক্তি ঠিক আছিস? কোথায় ব্যথা করছে? ডাক্তারকে ফোন করি। তার গলা কাঁপছে, হাত উক্তির কপালে, পেটের ওপর, আবার উক্তির হাতের তালুতে। উক্তি কষ্টে হাসে। না, এমন হয়, এটা স্বাভাবিক, শুধু একটু ব্যথা। এই ব্যথাও আমি নিতে চাইলে পারতাম উক্তি, কষ্টগুলো যদি তোর গা ছুঁয়ে না যেত, এত কষ্ট হয় জানলে আমি সাবধান থাকতাম আরো। ওয়াসিদ ধীরে ধীরে উক্তির পাশে ওকে আলতো হাতে ধরে শুয়ে পড়ে, তারপর উক্তির পিঠে হাত রাখে, কোমরটাকে একটু সাপোর্ট দেয় বালিশ দিয়ে। তারপর শান্ত গলায় বলে, এখন আর হেলতে চাইলেও আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো। তার কণ্ঠে যেন প্রেমের চেয়েও গভীর কিছু। উক্তি ওয়াসিদের ওয়াগলামি দেখে হাসে, তারপর বলে, তুই না থাকলে কি করতাম? ওয়াসিদ এগিয়ে এসে উক্তির চোখে চুমু দেয়। আমি আছি বলেই তো তুই মা হতে পারেছিস, তুই আমার সবটা হয়ে গেছো উক্তি, আমার বেঁচে থাকাটা আজকাল কেবল তোর ভেতরের জীবনটার জন্য। সে ধীরে ধীরে উক্তির পেটে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, বাবু, তোমার মা অনেক সাহসী। আর আমি সবসময় ওর পাশে থাকবো, কথা দিলাম। উক্তির চোখে জল জমে। সেই জল কষ্টের না, ভালোবাসায় ডুবে থাকা এক অনন্ত আশ্বাসের। রাতটা কেটে যায় এমন এক কোমলতায়, যেখানে ঘুম হয় না, কিন্তু শান্তি থাকে। তাদের মাঝে কিছু ব্যথা থাকে, কিছু অভয়, আর ভীষণ বেশি ভালোবাসা।
ড্যাশ 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 ড্যাশ। ঘরটি সেদিন রাতেই এক অদ্ভুত প্রান্তে পৌঁছায়। উক্তি আর ওয়াসিদ দুজনেই প্রস্তুত ছিল, কিন্তু উক্তির শরীর এবার আরো খারাপ হয়ে গেছে। কষ্টের সময় যেন পুরো সময়টুকু নিজেদের মধ্যে বসে থাকতে, একে অপরকে সাপোর্ট করতে চায় তারা। ওয়াসিদ ঘরের চারপাশে দ্রুত চলাফেরা করতে থাকে, সেন্টার লাইটটা বন্ধ করে দেয়, উক্তির প্রিয় লাইটটা অন করে, গরম পানির ব্যাগ নিয়ে আসে। উক্তি গাঢ় শ্বাস নেয়, চোখ বন্ধ করে ফেলে, ঠোঁটে এক টুকরো হাসি এনে বলে, এটা সত্যি কঠিন, কিন্তু আমি জানি আমাদের জন্য একটা সুন্দর ছোট্ট জীবনের অপেক্ষা করছে। ওয়াসিদ হাতে হাত রেখে ভরসা দেবার মতো বলে, আমি তোর পাশেই আছি উক্তি, আমি তোর পাশে আছি, কোনো কিছু হতে দেব না। কিছু সময় পর আচ্ছন্ন শ্বাস নিয়ে উক্তি আরেকটু কষ্ট পায়, তার শরীর ফুলতে থাকে। ওয়াসিদ তাকে শান্ত রাখার চেষ্টা করে, সে তার চোখে বিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকায়। তারপর আবারও বলে, এটা তোর জন্য, তুই পারবি। উক্তি চোখের কোণে অশ্রু জমায়, কিন্তু তার হাতে শক্ত একটা ধরন থাকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। উক্তির রাতে হুট করেই পেইন উঠে। ওয়াসিদ সবাইকে ডাকবে কি? উক্তিকে কান্না করতে দেখে নিজেও গলা ছেড়ে কান্নাকাটি করছিল। ফারজানা বেগম তা শুনে টের পেতেই ভরকে গিয়ে দ্রুত রুমে এসে ওয়াসিদকে বকাঝোকা করে। কেন তাকে না ডেকে সেও উক্তির সাথে কান্নাকাটি করছে। তারপর দ্রুত গাড়ি বের করে ফারজানা বেগম, ওয়াসিদ আর ওসমান সাহেব হসপিটালে এসেছে। ওয়াসিদকে ধরে রাখা যাচ্ছে না। উক্তির থেকে বোধ হয় সেই কান্না করে জ্ঞান হারাচ্ছে বার কয়েক। এ নিয়ে ভীষণ বিরক্ত ফারজানা বেগম। ছেলে মানুষ থাকবে শক্ত, অথচ তার ছেলেকে দেখো, বউয়ের কষ্ট নিজেই কেঁদে কুটে জ্ঞান হারাচ্ছে। হসপিটালে আনার ঘন্টা বাদেক পরই একটা ফুটফুটে বাচ্চা পৃথিবীতে আসে। একটা চমৎকার কান্না, এক টুকরো প্রাণের আওয়াজ। ওয়াসিদ তীব্র শ্বাস নিয়ে উক্তির পাশে দাঁড়িয়ে থাকে, তার চোখে কান্না মিশ্রিত হাসি। সে তার স্ত্রীর হাত শক্ত করে ধরে, তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। কাপা গলায় বলে, উক্তি, তুই সত্যি সত্যি এক সাহসী। আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু তুই আমাদের জীবনের এই নতুন আলোকে পৃথিবীতে এনেছিস। উক্তির তৃপ্তিতে চোখ বন্ধ করে ওয়াসিদের হাত ধরে আরেকটা চাপ প্রয়োগ করে বলে, আমরা মা বাবা হলাম ওয়াসিদ। ওয়াসিদ এক দীর্ঘ নিঃশ্বাস নেয়, তার মুখে স্বস্তি, আনন্দ এবং উত্তেজনা থাকে, এবং অবশেষে তাদের এক ছোট্ট পৃথিবী আসে, একজন নতুন জীবন। বাচ্চার ছোট্ট হাত উক্তির গাল ছুঁয়ে চলে। ওয়াসিদ ছোট্ট শিশুটিকে প্রথমবার আঁকড়ে ধরে, তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, তার পরিবার, তার ভবিষ্যৎ। এম ড্যাশ সমাপ্ত।